আপনারা সবাই যুক্ত হন এবং কমেন্ট করেন যে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। তারপরে আমরা ক্লাসে প্রবেশ করব। ওকে, সবাই একটু কমেন্ট করি যে সাউন্ড ঠিক আছে কিনা, তারপরে আমি সামনে আসতেছি, ক্লাস শুরু করে দেব। আর আজকে আমরা শুরু করব মূলত প্রণালীটা একটু বিস্তারিত দেখাই দিব, যাতে করে আপনাদের মনে থাকে প্রণালী। আর তারপরে হলো আমরা মরুভূমি এগুলো দেখাবো, অর্থাৎ ভৌগোলিক ব্যাপার স্যাপারগুলো যেগুলো বাকি ছিল আমাদের, সেইগুলো দেখাতে চেষ্টা করব। আমরা একটু কমেন্ট করি সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। ওকে, শুরু করবো এখনই। আচ্ছা, আমরা আজকে শুরু করব বই থেকে। যদি কেউ চান তাহলে বই থেকে পৃষ্ঠা হলো 490। ওকে, 490 পৃষ্ঠা থেকে দেখেন। 490, 491, 492, 93, 94 এই পৃষ্ঠাগুলো দেখাবো। ওকে, অর্থাৎ 490 থেকে আমরা প্রণালীগুলো দেখাতে চেষ্টা করব। আচ্ছা, প্রণালীর আগে ধারণা দিয়েছিলাম আমরা অল্প একটু, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে আমরা একটু প্রথমে আসি, প্রণালী কি আবার একটু প্রণালী যারা ক্লাস করেনি তারা মনে রাখতে পারবেন। আচ্ছা, প্রণালী কি কি বা কি, ঠিক আছে, প্রণালী। আচ্ছা, প্রণালী হলো নদী বা সাগরকে, ঠিক আছে, নদী বা সাগরকে হচ্ছে আপনার সংযোগকারী সংকীর্ণ জলধারা। আমরা যদি লিখি তাহলে লিখব হচ্ছে নদী, দুটি নদী, তাই না, দুটি নদী বা সাগর অথবা মহাসাগরকে সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ, ঠিক আছে, সংক্ষেপে আর কি। জলপ্রবাহ হচ্ছে আপনার কি প্রণালী। দুটি সাগর, মহাসাগর বা দুটি নদী, ঠিক আছে, এদেরকে হচ্ছে আপনার সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহকে বলা হচ্ছে আপনার প্রণালী। ওকে, আচ্ছা, এই প্রণালী অবশ্যই কিন্তু আপনার অবশ্যই এটি হচ্ছে প্রাকৃতিক হবে। আগেই বলে নেই, অবশ্যই এটি প্রাকৃতিক হবে। মানে হলো মানুষ যদি সৃষ্টি করে এটাকে আমরা প্রণালী বলতে পারবো না। যেমন সুয়েজ খাল, অথবা সুয়েজ খালও কিন্তু আপনার দুইটি সাগরকে যুক্ত করছে। আবার পানামা খাল কিন্তু আপনার দুইটা মহাসাগরকে যুক্ত করছে। বাট এটাও সংকীর্ণ জলপ্রবাহ, তাও ঠিক আছে, কিন্তু এটাকে আমরা প্রণালী বলতে পারবো না। পানামা খাল অথবা ক্যানেল দেখছেন, ক্যানেল, চ্যানেল, আর হলে স্ট্রেইট, ঠিক আছে। স্ট্রেইট শব্দের মানে বাংলা হচ্ছে আপনার প্রণালী। তার মানে আমাদের এটি মানে প্রাকৃতিক জলধারা হতে হবে, ঠিক আছে, যেখান থেকে স্রোত হয়তো যায় আসে না, এটাও বলা যাবে না, মানে প্রাকৃতিক হতে হবে। মানুষ সৃষ্ট হলে এটাকে আমরা প্রণালী বলবো না। তাহলে পানামা খাল অথবা সুয়েজ খাল এগুলো আসলে প্রণালীর মতো কাজ করলেও এটি কিন্তু আপনার এটির ব্যাপারটা একটু ভিন্ন। অর্থাৎ এটিকে আমরা প্রণালী বলতে পারবো না, বাট একে আমরা ক্যানেল বলবো। এই ক্ষেত্রে এটাকে ক্যানেল বলা হয়। ওকে, এবার দেখি আমরা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রণালী সম্পর্কে আমরা দেখব। তাহলে আমরা প্রথমে আমাদের দিয়ে শুরু করি, বাংলাদেশ থেকেই। দেখেন, আমাদের দক্ষিণ দিকে, বাংলাদেশের দক্ষিণ প্রান্ত যদি আমরা খেয়াল করি, আচ্ছা, আমাদের দক্ষিণ প্রান্তে আমাদের টেকনাফ, তাই না। আচ্ছা, আমাদের একেবারে সাউথের দিকে বাংলাদেশের মানচিত্র অনেকটা এরকম। আপনারা সবাই যারা কক্সবাজারের দিকে গেছেন তারা জানেন। সাদি, এই ইয়াতে সমস্যা কি, লাইটটা তাহলে পাল্টাই দাও, লাইটটা পাল্টাই দে। আচ্ছা, দেখেন, এটি হলো আপনার বাংলাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণ দিকের স্থান, আমরা সবাই জানি। আচ্ছা, এইখান থেকে আমরা একটু দেখি, নিচের দিকে হলো বাংলাদেশের। আচ্ছা, এইখানে একটা বাংলাদেশ এবং মিয়ানমারের সীমানা চিহ্নিত যে নদী আছে, এবং এটির নাম হলো কি নদী,
আচ্ছা, এইভাবে গেছে হচ্ছে বাংলাদেশ থেকে নাফ নদী, ঠিক আছে, এটি হলো নাফ নদী, আমি লিখে দেই নাফ নদী। আর এই দিকটাই হলো কি আমরা জানি যে বঙ্গোপসাগর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের মূল ভূখণ্ডের একেবারে লাস্ট প্রান্ত, যেটা মূল ভূখণ্ড মানে হচ্ছে বাংলাদেশের মেইন ল্যান্ড যেটাকে বলা হয়, এটা হলো বাংলাদেশের মেইন ল্যান্ড। ওকে, মেইন ল্যান্ডের একেবারে লাস্ট প্রান্ত হচ্ছে, আমরা জানি যে লাস্ট প্রান্ত হচ্ছে টেকনাফ উপজেলা। এখানকার উপজেলার নাম হলো টেকনাফ, টেকনাফ। আর টেকনাফ উপজেলার একেবারে লাস্ট প্রান্তের নাম হলো শাহপরীর দ্বীপ, শাহপরীর দ্বীপ। তাহলে বাংলাদেশের মূল ভূখণ্ডের একেবারে লাস্ট প্রান্তের নাম হলো শাহপরীর দ্বীপ। আচ্ছা, এরপর থেকে দেখেন, এরপর থেকে এই শাহপরীর দ্বীপের লাস্ট প্রান্ত থেকে যদি আমরা খেয়াল করি, এইখান থেকে বাংলাদেশের যে দ্বীপটি আছে সেটি হলো আপনার সেন্ট মার্টিন। ওকে, ধরেন এটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। আর একেবারে তার থেকে দক্ষিণে আছে হচ্ছে আপনার এখান থেকে একটু বিচ্ছিন্ন অংশ যাকে বলা হয় ছেড়া দ্বীপ। তাহলে আমরা একটু লিখে নেই, এটি হলো সেন্ট মার্টিন, এটির নাম হলো সেন্ট মার্টিন। ওকে, আর এটার নাম হলো ছেড়া দ্বীপ, ছেড়া দ্বীপ। তাহলে সেন্ট মার্টিন এবং ছেড়া দ্বীপ, দেখ এইখানে এসে এই যে বঙ্গোপসাগর, তার মানে সেন্ট মার্টিন এবং ছেড়া দ্বীপ এটা কিন্তু বাংলাদেশের ভৌগোলিক সীমানায় পড়ছে, অর্থাৎ হচ্ছে এটি বাংলাদেশের রাজনৈতিক সীমায় পড়ছে, বাট বাংলাদেশের কিন্তু মূল ভূখণ্ডের না, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? অর্থাৎ সেন্ট মার্টিন এবং ছেড়া দ্বীপ হলো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুইটা দ্বীপ, এবং এটা কিন্তু আপনার প্রবাল দ্বীপও বটে। সো এই দ্বীপে দেখেন, এই দ্বীপের দূরত্ব কত? আচ্ছা, সেন্ট মার্টিন আমাদের এই শাহপরীর দ্বীপ থেকে, মানে আমাদের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের দূরত্ব হলো 16.1 কিলোমিটার। এখানে দূরত্বটা লিখে দেই, এই পাশে লিখলাম, এটি হলো 16.1 কিলোমিটার, ঠিক আছে, কিলোমিটার। আচ্ছা দেখেন, এখানে এই যে নাফ নদীর মোহনা, এই নাফ নদীর মোহনা থেকে এইখান থেকে একটা স্রোত এইভাবে করে যায়, অর্থাৎ এইখান থেকে স্রোতটা যায় এই দিকে। ওকে, এখান থেকে এইদিকে বা এখান থেকে এইদিকে যায়, এখানে একটা স্রোত আছে কিন্তু। ওকে, এই যে একটি নদী, এখানে যে স্রোতটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে আপনার বাংলা চ্যানেল। এটাকে বলা হয় কি? বাংলা চ্যানেল, বাংলা চ্যানেল। তার মানে বাংলা চ্যানেল কি করলো দেখেন, বাংলা চ্যানেল হলো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে, ঠিক আছে, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিন দ্বীপকে আলাদা করছে বাংলা চ্যানেল বা বাংলা প্রণালী, ঠিক আছে। এবং এর দৈর্ঘ্য হলো আপনার 16.1 কিলোমিটার, এবং এটি যুক্ত করছে বঙ্গোপসাগরের সাথে বঙ্গোপসাগরকে। এইদিকেও বঙ্গোপসাগর, এদিকটাও কিন্তু আপনার বঙ্গোপসাগর, এটাও কিন্তু আপনার বঙ্গোপসাগর। যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা অনেকে দেখবেন সেন্ট মার্টিন এই প্রান্ত থেকে তাকাইলে এই দিকের মিয়ানমার দেখা যায়, মিয়ানমারের এইদিকে যে পাহাড় শ্রেণী আছে এই পাহাড় শ্রেণীটা দেখা যায়, কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ড দেখা যায় না, একদম ধোয়া ধোয়াও দেখা যায় না, মোটেই দেখা যায় না। কিন্তু ওইদিকে পাহাড় পর্বত উঁচু হওয়ার কারণে হচ্ছে আপনার দেখা যায়, অর্থাৎ মিয়ানমারটা হচ্ছে এখান থেকে দেখা যায়। তার মানে এটা অনেক দূরে। কিন্তু বাংলাদেশ হলো আপনার সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে, সেন্ট মার্টিনের জেটিঘাট হচ্ছে আপনার একেবারে উত্তর প্রান্ত, এইখানে আমরা সবাই জানি। সেন্ট মার্টিনের এই জেটিঘাট থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত যে 16.1 কিলোমিটার সমুদ্রপথ, এটাকে বলা হয় বাংলা চ্যানেল। আপনারা দেখবেন যে এটা গাংচিলে ভরা, তাই না? প্রচুর পরিমাণে গাংচিল এখানে। আমরা যখন এখান থেকে যাই এই সমুদ্র পথে, তখন দেখবেন জাহাজে যাওয়ার পথে হচ্ছে এখানে সুন্দর একটা মনোরম দৃশ্য, পানির রঙও পাল্টে যায়, বেশ ভালো লাগে। এটি হলো আমাদের সেই বিখ্যাত বাংলা চ্যানেল, ঠিক আছে। এই বাংলা চ্যানেল প্রথম সাতটায় পাড়ি দেন হচ্ছে আপনার লিপটন সরকার। যাই হোক, এটা লাগবে না। সো বাংলা চ্যানেল কি মনে হয় আপনারা বুঝতে পারছেন। ওকে, তাহলে প্রণালী বিষয়টি, তাহলে আমরা যদি বলি যে এই বাংলা চ্যানেল কাকে পৃথক করছে, বাংলা চ্যানেল পৃথক করছে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনকে, আর যুক্ত করছে বঙ্গোপসাগরের সাথে বঙ্গোপসাগরকে, ঠিক আছে। এবং এর দৈর্ঘ্য হলো 16.1 কিলোমিটার। আমরা ওখানে মনে রাখবো, এটা মনে রাখা একদম সোজা। এটি হলো আমাদের বাংলা চ্যানেল। এবার আমরা এখান থেকে একটু আগাই আমাদের কাছে হচ্ছে পক প্রণালী। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আমাদের নিকট প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে। আমাদের
পার্শ্ববর্তী দেশ ভারত এবং নিকট প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। এদের সাথে দেখেন বইয়ে কিন্তু ছবি নাই, আমি ছবি এঁকে দেখাবো আপনাদের যাতে করে আপনাদের মনে থাকে। ওকে, দেখেন ভারত নিজেও একটা উপদ্বীপ। ভারত পুরোপুরি না, কিন্তু আমরা যদি ভারতের এটা আসলে পুরোপুরি দেখানো সম্ভব না, বাট আমি যতটুকু আঁকা দরকার দক্ষিণ দিকের টুকু আঁকি। আমাদের ইন্ডিয়ার দক্ষিণ দিকের ভূখণ্ডটা এরকম। ওকে, এটা আমি পুরো ভারত আঁকলাম না, জাস্ট সাউথ অংশটা আঁকলাম। এটা হলো ভারত বা ভারতের মূল ভূখণ্ড, এবং ভারতের এই অংশটাকে উপদ্বীপ বলা হয়, অর্থাৎ পাকিস্তান থেকে নিচে, পাঞ্জাব থেকে থেকে নিচের অংশটা আর কি, এটাকে বলা হয় উপদ্বীপ। খেয়াল করে দেখবেন, এখান থেকে যদি আমরা খেয়াল করি, এইখান থেকে টানলে উত্তর ভারত না, কিন্তু উত্তরপ্রদেশ থেকে নিচের দিকে আসলে দেখবেন, আর পশ্চিমবঙ্গ যদি এইদিকে হয়, এর নিচে আসলে দেখবেন এখানটা উপদ্বীপ টাইপের। কেননা এইদিকে জল, এইদিকে হলো বঙ্গোপসাগর, এদিকে কি সাগর? বঙ্গোপসাগর। ঠিক আছে, আচ্ছা দেখেন এইদিকে হচ্ছে আপনার মান্নার উপসাগর অথবা ভারত মহাসাগর, এইদিকে হলো ভারতের কি? আরব সাগর। আরব সাগর। তার মানে এই অংশটাকে, ভারতের যে দক্ষিণ অংশটা, আপনারা খেয়াল করে দেখবেন তার তিন দিকে জল, এই অংশটাকে বলা হচ্ছে আপনার ভারতীয় উপদ্বীপ। এটাকে বলা হয় কি? ভারতীয় উপদ্বীপ। ঠিক আছে, যাই হোক আমি অতটুকু দেখাবো না, শুধু ভারতীয় উপদ্বীপ অংশটা দেখালাম ইন্ডিয়ার। আমরা ইন্ডিয়ার সাউথের দিকে তাকালে আমরা দেখি এখান থেকে এই দিকে আসলে হচ্ছে আপনার শ্রীলঙ্কা, একদম সোজা দক্ষিণে না, কিন্তু একটু দক্ষিণে, একটু দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে আপনার শ্রীলঙ্কা। আমরা শ্রীলঙ্কাটাকে আঁকতে চেষ্টা করি, বাট শ্রীলঙ্কা আঁকা সম্ভব না এভাবে, ঠিক আমার পুরোপুরি মনে নেই, হয় নাই আসলে, মানচিত্র তো নেই, যা পারি একটু আঁকি। যাই হোক আপনারা বুঝে নেবেন, এটা হলো ভারত বা ভারতীয় উপদ্বীপ, আর এইটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। আচ্ছা, শ্রীলঙ্কার এই দিকটা হলো ভারত মহাসাগর, এই দিকটা হলো ভারত মহাসাগর। ঠিক আছে, এই দিকটা হলো ভারত মহাসাগর, আর এইটাকে বলা হয়েছে মান্নার উপসাগর, এটাকে বলা হয় মান্নার উপসাগর। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমরা, দেখেন ভারত থেকে শ্রীলঙ্কাকে ভাগ করছে যেই প্রণালী, সেই প্রণালীর নাম হলো, তাহলে এই যে ভারত এবং শ্রীলঙ্কা, এই ভারত এবং শ্রীলঙ্কার মাঝে দেখেন যে এই দিকে একটা প্রণালী আছে। ঠিক আছে, এই প্রণালীর নাম হলো পক প্রণালী। এই প্রণালীর নাম হলো কি? পক প্রণালী। তাহলে পক প্রণালী কি করলো? আচ্ছা, পক প্রণালী হলো ভাগ করছে ভারত থেকে শ্রীলঙ্কাকে। ঠিক আছে, অর্থাৎ পৃথক করছে ভারত থেকে শ্রীলঙ্কাকে, অথবা ভারতীয় উপদ্বীপ থেকে হচ্ছে আপনার শ্রীলঙ্কাকে বিভক্ত করছে কি? পক প্রণালী। আর যুক্ত করছে কাকে? দেখতেই পাচ্ছেন, বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগরকে। অনেকে ভাববেন আরব সাগর, না, আরব সাগর একেবারে সাউথ পর্যন্ত না, সাউথ এটা একটু উপরে, আরব সাগরটা হচ্ছে একটু উপরের দিকে। ঠিক আছে, এখন দেখেন শ্রীলঙ্কার পাশে কিন্তু অনেক অনেক সাগর আছে, এইদিকে বঙ্গোপসাগর, এইদিকে মান্নার উপসাগর, আর এইদিকে হচ্ছে আপনার ভারত মহাসাগর। তাহলে শ্রীলঙ্কা কোন সাগরের দ্বীপ? এটা যদি প্রশ্ন করা হয় তাহলে এখানে অ্যান্সার হবে শ্রীলঙ্কা হলো একটি ভারত মহাসাগরীয় দ্বীপ। কেননা শ্রীলঙ্কার বেশিরভাগ পাশে যতগুলো সাগর দেখেন আপনারা সবই ভারত মহাসাগরের অংশ, বিধায় এটাকে বলা হবে ভারত মহাসাগরীয় দ্বীপ। ঠিক একইভাবে যদি আমরা বলি মালদ্বীপ কোন দিকে পড়ছে, মালদ্বীপটা হচ্ছে এখান থেকে আর একটু সাউথের দিকে, এইভাবে করে এইদিকে হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপের অবস্থানও কিন্তু আপনার ভারত মহাসাগরে। আমরা যদি এই ধরনের প্রশ্ন আসলে যেন আমরা ভুল না করি। ঠিক আছে, এখন যদি ভাবেন যে বঙ্গোপসাগরটা আসলে কত বড়, ঠিক আছে, বঙ্গোপসাগরটার কি সীমানা আছে কোনো? অবশ্যই আছে, একদম একদম এক্সাক্ট এবং অ্যাকুরেট সীমানা হচ্ছে বঙ্গোপসাগরের কি? আমরা যদি এইদিকে বাংলাদেশকে দেখি, এইদিকে আসলে আবার মিয়ানমার, তাই না? এইদিকে আসলে কি আছে? মিয়ানমার, তারপরে আসলে থাইল্যান্ড। ওকে, আমি থাইল্যান্ড পর্যন্ত রাখলাম। দেখেন বঙ্গোপসাগরের সীমানা কত দূর হবে? বঙ্গোপসাগরের সীমানা হচ্ছে আপনার 10 ডিগ্রি। মনে রাখবেন যে 10 ডিগ্রি অক্ষরেখা। ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল, এটি হলো আপনার চ্যানেল আর কি। 10 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের সীমানা। তাহলে এটি হলো আপনার 10 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ পড়ছে হলো আপনার কত ডিগ্রিতে? বাংলাদেশের মাঝখান থেকে গেছে হচ্ছে আপনার 23.5 ডিগ্রি উত্তর,
আর 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ঠিক আছে, এটি হলো আপনার এর উত্তরে বঙ্গোপসাগর, এই যে পর্যন্ত বঙ্গোপসাগর, আর এখান থেকে দক্ষিণে গেলে হলো আপনার ভারত মহাসাগর। যদিও বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটি অংশ, তবে উপরের এই অংশটিকে বলা হবে হচ্ছে আপনার বঙ্গোপসাগর। তার মানে দেখেন এটি হলো বে হিসেবে, বে মানে হলো বে ও উপসাগর, মানে আমরা জানি বেটা একটু খোলা বেশি, তাই না? বে হিসেবে হলো আপনার বে অফ বেঙ্গল, বে হিসেবে পৃথিবীর বৃহত্তম বে হলো বঙ্গোপসাগর, অনেক বড় কিন্তু দেখেন। এর একদিকে শ্রীলঙ্কা, এইদিকে হচ্ছে আপনার ইন্ডিয়া, বিশাল ইন্ডিয়া, এইদিকে হলো বাংলাদেশ, এইদিকে মিয়ানমার, এদিকে হচ্ছে থাইল্যান্ড। ওকে, এবং এখান থেকে কিন্তু আপনার অনেক ঝড় হয়, আপনারা জানেন সেটিকে বলা হয় সাইক্লোন। পৃথিবীর একটি দুর্যোগ প্রবণ এলাকা হচ্ছে আপনার এই বঙ্গোপসাগর বলে আমরা সবাই জানি। যেমন এদিকে উড়িষ্যা উপকূল, এদিকে পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ, এই অংশটা হচ্ছে আপনার প্রচুর ঝড় হয়। ঠিক আছে, অর্থাৎ এর তীরে থাকায় যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। তাহলে আমরা মনে হয় পক প্রণালীটা বুঝতে পারলাম, মনে হয় আপনার থেকে ভুল হবে না। ঠিক আছে, তাহলে পক প্রণালী কাকে যুক্ত করছে? বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগরকে, আর পৃথক করছে হলো ভারত থেকে শ্রীলঙ্কাকে, অথবা ভারতীয় উপদ্বীপ থেকে হচ্ছে আপনার শ্রীলঙ্কাকে। ওকে, এটি হলো আপনার। আচ্ছা বলেন তো ভারতের সর্বদক্ষিণ স্থানের নাম কি? আচ্ছা, ভারতের কিন্তু সর্বদক্ষিণ স্থান এই সাইডটা না, এই সাইডটা আর কি, এদিক আর একটু গেছে মনে হয়। এটাকে বলা হয় হচ্ছে আপনার কন্যাকুমারী অন্তরীপ। ঠিক আছে, আবারও বলি, কন্যাকুমারী অন্তরীপ, অন্তরীপ এটি হলো ভারতের সর্বদক্ষিণের স্থান। ঠিক আছে, ভারতের সর্বদক্ষিণের স্থানের নাম হচ্ছে আপনার কন্যাকুমারী অন্তরীপ। এবং দেখেন এই আমরা যেমন বলি না যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, তেমনইভাবে হচ্ছে আপনার ইন্ডিয়ানরা বলে হচ্ছে কাশ্মীর টু কন্যাকুমারী। বুঝতেই পারছেন, শাহরুখ খানের গানও আপনারা জানেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী যে গানটা আছে, চেন্নাই এক্সপ্রেসের গান। চেন্নাই এক্সপ্রেস হচ্ছে এই দিক, চেন্নাই। ওকে, চেন্নাই শহরটা হচ্ছে এই দিকটায়। যা হোক, আচ্ছা আরেকটা বিষয় একটু আপনাদের বলে রাখা দরকার। দেখেন এই যে ভারত এবং শ্রীলঙ্কা, এর মাঝখানে কিন্তু অনেকগুলো দ্বীপ আছে। আপনারা জানেন যে এটাকে বলা হয় আদম সেতু বলা হয়। আদম সেতু মানে আদমের সেতু, দেখেন, অথবা অনেকে বলে রাম সেতু বলে। হিন্দুরা বলে রাম সেতু, মুসলমানরা বলে এটা আদম সেতু। অর্থাৎ এই যে ভারত শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত দেখবেন অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে, যেগুলো হচ্ছে স্যাটেলাইটে দেখা যায়। অর্থাৎ মাঝখানে অল্প অল্প পানি, এবং এগুলো হচ্ছে অগভীর ছোটো ছোটো দ্বীপ। মানে ভারত থেকে শ্রীলঙ্কা নাকি একসময় একই ছিল, হয়তো কালক্রমে 1000 বছর আগে হয়তো বা এটা পৃথক হয়ে গেছে। অর্থাৎ শ্রীলঙ্কা একসময় এই ভারতীয় মূল ভূখণ্ডের সাথেই ছিল বলে ধারণা করা হয়। ঠিক আছে, যার প্রমাণ কিন্তু আপনার এখনও দেখা যায়। আপনারা দেখবেন যে এখান থেকে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, ইন্ডিয়া এইদিকে চলে গেছে একেবারে। ঠিক আছে, মাঝখানে আছে রামেশ্বরম দ্বীপ আছে, এখানে রামেশ্বরম দ্বীপ আছে ইন্ডিয়ার, যেখানে হচ্ছে সেই বিখ্যাত ভারতের পরমাণু বিজ্ঞানী আবুল কালাম আজাদ হচ্ছে আপনার জন্মগ্রহণ করে হচ্ছে আপনার এই পক প্রণালীর নিকটবর্তী একটি ভারতীয় ছোট ক্ষুদ্র দ্বীপ, যাকে বলা হচ্ছে রামেশ্বরম। ঠিক আছে, বা রামেশ্বর দ্বীপ বলা হয় এটাকে। এই রামেশ্বর দ্বীপ হচ্ছে আপনার ইন্ডিয়ার অংশ, আর এই দিকে আছে হচ্ছে আপনার রামেশ্বর দ্বীপের অপর প্রান্তে এই দিকে হচ্ছে শ্রীলঙ্কার একটি দ্বীপ আছে, যাকে বলা হয় হচ্ছে আপনার মান্নার দ্বীপ। এই মান্নার দ্বীপ আবার হচ্ছে আপনার মুসলিম অধ্যুষিত দ্বীপ। ঠিক আছে, এই দিকের দ্বীপগুলো বেশিরভাগ মুসলিম জনসংখ্যা একটু বেশি আর কি, এটা আর কি। সো এটাকে বলা হচ্ছে আপনার রামেশ্বরম। এই পাশে রামেশ্বরম হচ্ছে ইন্ডিয়ার অংশ, আর এই দিকে হচ্ছে আপনার মান্নার দ্বীপ, ছোট একটা দ্বীপ। এই মান্নার দ্বীপের পাশ থেকে আসছে হচ্ছে মান্নার উপসাগর। ওকে, এই মান্নার দ্বীপ হচ্ছে আপনার শ্রীলঙ্কার অংশ, তবে এখানে মুসলিম বেশি। ঠিক আছে, আর শ্রীলঙ্কার এই যে উত্তর দিকে যে অংশ, এই উত্তর দিকের অংশের নাম হচ্ছে আপনার জাফনা। কি থেকে কি বুঝাচ্ছে জানি না, আচ্ছা শিখে যান, সমস্যা নেই। জাফনা, এটাকে বলা হয় জাফনা উপদ্বীপ। জাফনা উপদ্বীপ হচ্ছে আপনার শ্রীলঙ্কার অংশ, কিন্তু এখানে কিন্তু তামিল অধ্যুষিত। এই অংশটা হচ্ছে আপনার তামিল বেশি, সুতরাং তামিলরা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে এটাকে স্বাধীন দেশ চাইতো, এই জাফনাকে। ঠিক আছে, আর এই দিকটা যেহেতু ইন্ডিয়ান তামিল বেশি, সেহেতু এই দিকটা হচ্ছে শ্রীলঙ্কায় তামিল বেশি। এটা হচ্ছে জাফনা উপদ্বীপে। যাও, এখানকার ভূ রাজনীতি বুঝাই ফেললাম। এবার আমরা নেক্সট প্রণালীতে যাই, হরমুজ প্রণালী, স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। আমরা দেখব এবার হরমুজ প্রণালীটা কি। আচ্ছা, আপনারা আছেন? কজন আছেন? 31। আচ্ছা, ওই উপরেরটুকু মুছে ফেলি। ওকে,
প্রণালী কি এই শব্দটা মুছে ফেলি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন হরমুজ প্রণালীটা কি, এটা কিন্তু আমি একদম মানে মুখস্থ আঁকতেছি, ঠিক আছে? সো এক্সাক্ট কিন্তু হবে না, আবারও বলি, বাট স্থানের নাম ঠিক হবে, বাট ম্যাপ কিন্তু অরিজিনালি হচ্ছে আনা সম্ভব না। ম্যাপ যে পরিমাণ সূক্ষ্ম বুঝতেই পারছেন। আচ্ছা আমরা দেখাচ্ছি, এটা হলো ইরান, ধরেন ইরানের এক অংশ দেখালাম, ইরান, ওকে। আর এই দিকটা আসলে ঠিক আছে, দেখেন এটা হলো ইরান, এই দিকে আসলে সৌদি আরব, বিশাল দেশ সৌদি আরব, ইরান, দুপাশেই এই দুইটা দেশই বেশি, ওকে। আর এই দিকে আসলে হলো ইউএই, ইউএই আমরা সবাই জানি ইউনাইটেড আরব আমিরাত, ওকে। আর এই দিকটা আসলে নিচের দিকে আসলে হলো রাষ্ট্রের নাম হলো কি ওমান। ওমানে আমি এভাবে দেখাচ্ছি জাস্ট অল্প একটু, দেশের নাম হলো কি ওমান, ওকে। আর এটা হলো ইউএই এক অংশ দেখালাম। আচ্ছা বাকি কিন্তু দেখাচ্ছে না, এদিকে ইরান, এটাও ইরান, কিন্তু ইরান বিশাল দেশ আমরা সবাই জানি। আচ্ছা দেখেন এর মাঝখানে এই যে এটা, এইদিকে হলো আরব উপদ্বীপ, আমি পুরোপুরি আঁকলে আমি এভাবে দেখাবো, এটা হলো ধরেন আর সৌদি আরব, আর এইদিকে আছে হচ্ছে আপনার ইয়েমেন, যাক পুরোপুরি দেখাই বুঝতে পারবেন তাহলে। আচ্ছা এটা হলো, আর এর মাঝখানে আমরা জানি ইরানের আগের নাম ছিল হলো কি পারস্য, ইরানের পূর্ব নাম হলো কি পারস্য। সো এই অংশের নাম সৌদি আরব এবং ইরানের মাঝখানে, এখানে বিশাল দেশ হলো এই দুইটা, এর মাঝখানে যে সাগর দেখতে পাচ্ছি এটির নাম হলো পারস্য উপসাগর। আচ্ছা আর এই দিকে আছে ওমানের পাশে, ঠিক আছে, ওমানের পাশে এই দিকে যে সাগর, অর্থাৎ ওমান এবং ইরান এর মাঝখানে যে সাগরটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো ওমান উপসাগর, ওকে। আর এইখানকার বৃহত্তম সাগরের নাম হলো আরব সাগর, আরব সাগর। এখান থেকে দক্ষিণ দিকে গেলে হলো আপনার ভারত মহাসাগর, ঠিক আছে। আচ্ছা এখন দেখি আমরা আরব সাগর, ভারত মহাসাগর, ওমান উপসাগর, পারস্য উপসাগর, ঠিক আছে। উপসাগর কেন এটা বুঝতেই পারছেন, এটা হলো আপনার গালফ, অর্থাৎ গালফ কান্ট্রি যদি বলা হয়, গালফ মানে হলো উপসাগর। দেখেন এর প্রায় চারদিকেই হচ্ছে আপনার স্থল, দেখেন খেয়াল করে, এইদিকে স্থল, এইদিকে স্থল, এইদিকে স্থল, কিন্তু এইখানে এসে সামান্য একটা প্রণালী, যেই জলপ্রবাহ হচ্ছে আপনার এটাকে হয়তো হ্রদ বানায়নি, হয়তো হ্রদ হয়ে যেত যদি চারদিকে আটকা থাকতো, এটাকে আমরা সাগর বলতাম না, এটাকে আমরা হ্রদ বলতাম, বাট হ্রদ না, কেননা এই যে একটু জায়গা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছি আমরা মূল ভারত মহাসাগরে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এইটার মাধ্যমে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে আপনার প্রণালী। দেখেন যেই সংকীর্ণ জলপ্রবাহ দুইটি বিশাল জলরাশিকে যুক্ত করে, তার মানে দুটি বিশাল জলরাশি কি পারস্য উপসাগর আর ওমান উপসাগর, তার দক্ষিণে আসলে আরব সাগর, তার দক্ষিণে গেলে ভারত মহাসাগর। তার মানে আমরা বলতে পারি এই ভারত মহাসাগর থেকে, আরব সাগর থেকে, ওমান উপসাগর থেকে, অথবা পৃথিবীর যে কোনো মহাসাগর থেকে যদি আপনি এই পারস্য উপসাগর ঢুকতে হয়, তাহলে আপনার একমাত্র পথ হচ্ছে আপনার কি, সেটি হলো আপনার স্ট্রেইট অফ হরমুজ অথবা হরমুজ প্রণালী, ঠিক আছে। এই ইরান এবং হচ্ছে আপনার এই আরব উপদ্বীপের মাঝখানে যেই প্রণালী তাকে বলা হবে হচ্ছে আপনার কি হরমুজ প্রণালী। এখন প্রশ্ন হলো এই হরমুজ প্রণালী কাকে যুক্ত করছে, কাকে পৃথক করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি বলা হয় তাহলে হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করছে, তাহলে আমরা বলবো পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে। কারণ আমরা দেখতেই পাচ্ছি একদম সোজা ব্যাপার। তাহলে পৃথক করছে কাকে? আপনারা এখন কমেন্ট করবেন যে হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করছে, আপনারা দেখে দেখে বলেন, দেখি আপনারা পারেন কিনা। আমি এটা একটু সবার কাছে উত্তর চাই। প্রশ্ন হলো হরমুজ প্রণালী কাদেরকে পৃথক করছে? আচ্ছা আবারও বলি, হরমুজ প্রণালী কাদেরকে
পৃথক করছে, এটা আপনারা এখন কমেন্টে বলবেন। দ্রুত দ্রুত আমি সবার কাছে চাই। হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করছে? সবাই বলবেন দ্রুত, আমি মনে হয় কমেন্ট এখনো পাচ্ছি না। ইরান আর পিয়াল বলছে ইরান আর ওমান। আচ্ছা সবাই বলেন। আমরা তো দেখতে পাচ্ছি ইরান আর আরব আমিরাত, তাই না? ইরান ওমান। আচ্ছা ইরাক ওমান, ইরাক কই থেকে পাইলেন? ইরাক না এখানে, ইরান। ইরান অ্যান্ড ইউএই। আচ্ছা ইউএই অ্যান্ড ইরান, দেখেন আমরা কিন্তু বিভক্ত হয়ে গেছি। সো আমরা দ্রুত কমেন্ট করি। আচ্ছা আয়াতুল ফকির বলছে ওমান এবং ইরান। আচ্ছা দেখি, বই খুলে বলতেছেন নাকি আবার? আচ্ছা বই খুলে বলেন না, হ্যাঁ বইয়ে কিন্তু আছে অলরেডি 491 পৃষ্ঠায় আছে। আচ্ছা একটু বলি, দেখেন হ্যাঁ আপনারা যা বলছেন একেবারে মানে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছেন, তার মানে এক পক্ষ সঠিক আর এক পক্ষ ভুল। ঠিক আছে, দেখেন এইটা হলো ওমানের মেইনল্যান্ড, ঠিক আছে, আর এটা হলো ইউএই। কিন্তু কিন্তু ওমান হলো, ওমানের একটা ছিটমহল আছে এই দিকটায়, ইউএইর মাঝখানে এইখানে যে ভূখণ্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার নিজেই ওমান, এটুকু ওমান, বাট ওমানের মেইনল্যান্ড না। ঠিক আছে, সো আমি এই ভুলটা করবেন বিদায় হচ্ছে অর্ধেককে কারেক্ট করে দিলাম। তাহলে এটা ওমানের মেইনল্যান্ড, মাঝখানে দেখেন এখানে অনেক দূর পর্যন্ত ইউএইর সীমানা, ইউএইর মেইনল্যান্ড দেখছেন, এখানে দেখতে পাচ্ছি আমরা ইউএই, বাট এইটুকু আবার ওমানের ভূখণ্ড। ওমান দেখবেন ওমানের ম্যাপটাই এরকম, ঠিক আছে, দুইটা ভূখণ্ড, এটা হচ্ছে ওমানের মেইনল্যান্ড, ঠিক আছে, আর এটা হলো ওমানের আরেকটি ভূখণ্ড, মাঝখানে পুরোটাই হচ্ছে ইউএই অথবা সংযুক্ত আরব আমিরাত। তাহলে মনে রাখতে হবে আরব আমিরাত না। হরমুজ প্রণালী পৃথক করছে পারস্য বা ইরান থেকে ওমানকে। ঠিক আছে, আবারও বলি ইরান থেকে ওমানকে, এটাও ওমান এটাও ওমান, বাট মাঝখানে হলো ইউএই। ওকে, তাহলে ইরান থেকে ওমানকে, অথবা আমরা বলতে পারি যে আরব উপদ্বীপ থেকে, কেননা এটা একটা উপদ্বীপও বটে। এরও আবার চারদিকে প্রায় হচ্ছে আপনার কি জল, বাট একদিকে হচ্ছে আপনার স্থল, তিন দিকে জল একদিকে স্থল। সো আরব এই বৃহত্তর অংশটাকে বলা হয় আরব উপদ্বীপ। তার মানে আমরা এটাও বলতে পারি যে ইরান থেকে আরব উপদ্বীপকে পৃথক করছে, বললে ভুল হবে না। এখন ধরেন পরীক্ষায় এই দুইটার একটাও নাই, হ্যাঁ এখন ধরেন পরীক্ষায় এই দুইটার একটাও নাই, ওমানও নাই আরব উপদ্বীপ শব্দটাও নাই, তাহলে অ্যান্সার কি হবে? তখন আমরা ইউএই দিতে পারি। তখন আপনাকে বুঝতে হবে এটা যিনি প্রশ্ন করছেন তিনি জানেনই না যে এখানে ওমানের একটি ভূখণ্ড আছে। সো বুঝতে হবে, তখন কিন্তু আমরা প্রশ্ন রেখে আসবো না যে প্রশ্নকর্তা ভুল করছে কিনা। যদি ওমান অপশনে নাই থাকে অথবা আরব উপদ্বীপ অপশনে নাই থাকে তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে হচ্ছে আপনার ইউএই, যদিও এটা একটা ভুল প্রশ্ন, বাট তারপর এটা অ্যান্সার হবে, কারণ প্রশ্নকর্তা নিজেই হয়তো এটা পার্থক্য জানেন না, এটা আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, এরপরের প্রণালী হলো খুবই ইম্পর্টেন্ট, মালাক্কা প্রণালী, স্ট্রেইট অফ মালাক্কা অথবা মালাক্কা প্রণালী ও হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বিষয়টি আমি একটু ব্যাখ্যা করি। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র প্রণালীর মধ্যে অন্যতম, কেননা এখানকার যে রাষ্ট্রগুলো আপনারা দেখলেন, যেগুলো লিখলাম, এদের প্রত্যেকটার কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম হচ্ছে তেল, তারপরেই হচ্ছে আপনার গ্যাস। সো পৃথিবীর যে এনার্জি, পৃথিবীর যে পুরোটাই কিন্তু আপনার নিয়ন্ত্রণ করে যে এনার্জি, তার মধ্যে 1 নম্বরে তেল, 2 নম্বরে হচ্ছে গ্যাস। সো বুঝতেই পারছেন তেল গ্যাস সম্পদে গুরুত্বপূর্ণ প্রণালী হলো আপনার এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী নিয়ে কিন্তু আপনার অনেক দ্বন্দ্ব আছে, সেটা আপনারা জানেন যে সবচেয়ে বৃহত্তম দ্বন্দ্বটি কিন্তু আপনার এদের থেকে বেশি দ্বন্দ্ব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সেস হচ্ছে আপনার ইরানের মাঝখানে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখানে দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার এটার জন্য হচ্ছে আপনার দ্বন্দ্ব। ইভেন মার্কিনদের কিন্তু এখানে একটা এই পারস্য উপসাগরে নিরাপত্তা দেওয়ার জন্য মার্কিনদের এবং মার্কিন মিত্র দেশগুলো কিন্তু এখানে জোটও রয়েছে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে কিন্তু আপনার যুদ্ধের টাইমে আপনি জানেন যে শাতিল আরব যে একটা জলপ্রবাহ আছে ইরাক এবং ইরানের মাঝখানে, তখন যখন যুদ্ধ বাধে ইরাক এবং ইরান যুদ্ধ, তখনও কিন্তু ইরান এটাকে মানে কি বলবো, ইরান কিন্তু আপনার হরমুজ প্রণালীকে তখন হচ্ছে ব্যবহার করে, অর্থাৎ ইরাকের কিন্তু বন্ধ করে দেয়, যেটাকে আমরা বলি ইতিহাসের ট্যাঙ্কার ওয়ার। এই ট্যাঙ্কার ওয়ারের সময় কিন্তু আপনার হরমুজ প্রণালী এটা ব্যাপক ব্যবহার করছিল এবং ইরান কিন্তু এখান থেকে সুবিধা পাইছে। ঠিক আছে, ঠিক একইভাবে হচ্ছে আপনার উপসাগরীয় অঞ্চলে কোনো যুদ্ধ হলে তখন কিন্তু ইরান এটাকে সবথেকে বেশি সুবিধা নিতে পারে।
ঠিক আছে, কেন নিতে পারে বুঝতেই পারছেন। এখানে মার্কিন জাহাজ থেকে শুরু করে ব্রিটিশ জাহাজ কোনোটাকেই হচ্ছে ইরান কিন্তু তোয়াক্কা করে না। এটা আপনারা জানেন যে বারবার কিন্তু হামলা প্রতি হামলা এটা হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে মালাক্কা প্রণালী। আচ্ছা, মালাক্কা প্রণালী আমরা একটু যাই এশিয়ার মূল ভূখণ্ডের লাস্টের দিকে গেলে হচ্ছে দেশের নাম কি? মালয়েশিয়া। দেশের নাম কি? আচ্ছা, এটা ধরেন মালয়েশিয়া। মালয়েশিয়া, ওকে। আর এদিকে গেলে তো থাইল্যান্ড উপসাগর। যাক, আমি পুরোটা আঁকতেছি না। ওকে, এটা হলো মালয়েশিয়ার মূলত মেইনল্যান্ড যাকে বলা হয়, যার নাম হলো মালয় উপদ্বীপ। মালয় উপদ্বীপ। আমরা যে মালয়েশিয়ার আবার দুইটা অংশ, ঝামেলা আছে। ঠিক আছে, এটাও ধরেন মালয় উপদ্বীপ। আর এই দিকটা এসে হচ্ছে ইন্দোনেশিয়ার বিখ্যাত সুমাত্রা দ্বীপ। ধরেন এটি হলো কি? ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। কারটা? ইন্দোনেশিয়া। ওকে, দেশের নাম হলো ইন্দোনেশিয়া। আর এটা হলো মালয়েশিয়ার মালয় উপদ্বীপ। বাট মালয়েশিয়ার মেইনল্যান্ডই হলো মালয় উপদ্বীপ, যদিও এর থেকে বড় হচ্ছে সাবা অ্যান্ড সারাওয়াক। এটা হলো এই দিকে। দেন এটা হলো আপনার মালয়েশিয়ার আরেকটা অংশ, সেটা হচ্ছে সাবা ও সারাওয়াক। আর এটাকে বলা হয় বৃহৎ স্বার্থে, এটাকে বলা হয় হচ্ছে বর্ণীয় দ্বীপ। বর্ণীয় দ্বীপ। এই বর্ণীয় দ্বীপের দক্ষিণ অংশকে বলা হয় হচ্ছে আপনার কালিমান্তান। এটা হলো ইন্দোনেশিয়ার কালিমান্তান নামে 4টা রাজ্য আছে ইন্দোনেশিয়ার এখানে। আর এইখানে একটা দেশের নাম হলো ব্রুনাই। ওকে, এবার দেখি আমরা এদের মাঝখানে দেখেন যে এই দিকে যে সাগরটা আছে ব্রুনাই, সাবা সারাওয়াক মানে ইন্দোনেশিয়া, এটাও মালয়েশিয়া। কিন্তু সাবা সারাওয়াক মানে কিন্তু কার অংশ? এটা কিন্তু মালয়েশিয়ার অংশ, বুঝতে হবে। আমি আগেই বলছি মালয়েশিয়ার দুইটা অংশ, মালয়েশিয়া। ঠিক আছে, আর এইখান থেকে যে বিশাল একটি সাগর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইদিকে গেছে, এটার নাম হলো, একটু লিখে দেই, দক্ষিণ চীন সাগর। আর এইদিকে আসলে হলো আপনার প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, অনেক অনেক দ্বীপ আছে, এগুলো দেখাতে পাচ্ছি না। আচ্ছা, আর এইখানে আসলে হলো মালয় উপদ্বীপ যেখানে শেষ, সেখানে হচ্ছে আপনার মাঝখানে ছোট একটি প্রণালী দিয়ে আমরা এটাকে বিভক্ত করি। তাহলে এইখানে থাকবে হচ্ছে আপনার দেশের নাম কি বলেন তো? এটি হলো আপনার সিঙ্গাপুর। দেশের নাম কি? সিঙ্গাপুর। ওকে, এটি হলো আপনার সিঙ্গাপুর। এইখানে একটা দেখা যায় দুইটা প্রণালী দেখাবো, আমরা 3টা প্রণালী দেখাবো এখানে। ঠিক আছে, আচ্ছা দেখেন এই দিকে এই মালয় উপদ্বীপের মালয়েশিয়ার দক্ষিণ দিকে এই দিকে যে রাজ্যটা আছে সেই রাজ্যের নাম হলো মালাক্কা রাজ্য। ঠিক আছে, এইখানকার রাজ্যের নাম কি? এটি হলো মালয়েশিয়ার মালাক্কা। তাহলে মালাক্কা হলো একটি প্রদেশের নাম, মনে রাখবেন। মালাক্কা একটি মালয়েশিয়ার প্রদেশের নাম। সেই প্রদেশের নাম অনুসারে প্রদেশের পাশ দিয়ে গেছে যেই প্রণালী, সেই প্রণালীর নাম হলো এই কারণে মালাক্কা প্রণালী। তাহলে এইটুকুর নাম কি? আচ্ছা, এটার নাম হলো মালাক্কা প্রণালী। ওকে, মালাক্কা প্রণালী। এখন যদি বলা হয় যে মালাক্কা প্রণালী কাকে বিভক্ত করছে, কাকে যুক্ত করছে, আচ্ছা একটু দেখি আমরা। আর এইদিকে আসলে সমুদ্র যেখানে শেষ সেইখানে হচ্ছে মানে ইন্ডিয়ার 2টা দ্বীপ। এখানে ইন্ডিয়ার 2টা দ্বীপ আছে বা অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে। এই দ্বীপের নাম কি বলুন তো? এটি হলো ভারতের দ্বীপ, যাকে বলা হয় আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর দ্বীপ পুঞ্জ। অর্থাৎ বাংলাদেশ থেকে একেবারে একদম সোজা দক্ষিণ দিকে গেলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পড়ে। এদিকে মালয়, আর এই দিকে দেশের নাম হলো আপনার কি? সেটি হলো থাইল্যান্ড। ওকে, আর এই থাইল্যান্ডের পাশে এটাকে বলা হয় থাইল্যান্ড বে। আমরা জানি যে থাইল্যান্ড উপসাগর বলা হয় এইটুককে। ঠিক আছে, আর থাইল্যান্ডের পাশে যেহেতু এই থাইল্যান্ডের আবার আগের নাম হলো শ্যাম দেশ। এর আগের নাম কি?
শ্যাম দেশ, তাই এখানকার উপসাগরকে আরেকটা নামে বলা হয় শ্যাম উপসাগর। শ্যাম উপসাগর আমি বুঝবো এখানকার ভূ রাজনীতি। ওকে, আর এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিধায় এইখানকার এই থাইল্যান্ড এবং আন্দামানের মাঝখানে যে সাগর, এটার নাম হলো আন্দামান সাগর। এটার নাম হলো কি? আন্দামান সাগর। ওকে, আন্দামান সাগর থেকে একটু উত্তর দিকে গেলেই কিন্তু আপনার এইদিকে আছে কি? বঙ্গোপসাগর। ওকে, এখন দেখেন তাহলে মালাক্কা প্রণালী কি দক্ষিণ চীন সাগরের সাথে বঙ্গোপসাগরকে যুক্ত করছে নাকি আন্দামান সাগরকে? আমরা মনে হয় ক্লিয়ার বিষয়টা দেখতেই পাচ্ছেন। আর আমরা এই দিকে আসলে বৃহৎ অংশ যে সাগর, তার নাম হলো ভারত মহাসাগর। আমরা দেখতে পাচ্ছি এটি হলো আপনার ভারত মহাসাগরের বিশাল এলাকা। ঠিক আছে, এবার দেখি আমরা, দেখেন এই অংশে আমরা যদি বলা হয় যে মালাক্কা প্রণালী কাকে কাকে যুক্ত করছে আর কাকে পৃথক করছে, আমরা অ্যান্সার পেয়ে গেছি। দেখেন মালাক্কা প্রণালী হচ্ছে আন্দামান সাগরের সাথে দক্ষিণ চীন সাগরকে যুক্ত করছে। ঠিক আছে, দেখেন এইদিকে হচ্ছে আপনার দক্ষিণ চীন সাগর, অর্থাৎ এইভাবে করে যায়। তাহলে আন্দামান সাগরের সাথে দক্ষিণ চীন সাগরকে যুক্ত করছে আর পৃথক করছে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াকে, অথবা পৃথক করছে মালয় উপদ্বীপ থেকে সুমাত্রা দ্বীপকে। ঠিক আছে, অর্থাৎ মালয়েশিয়ার মালয় উপদ্বীপ থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে পৃথক করছে এই মালাক্কা প্রণালী। বিষয়টা আমরা বুঝছি। এবং দেখেন এইখানে এসে আবার আরেকটা প্রণালী আছে, এই মালাক্কা প্রণালী যেখানে শেষ, এই মালাক্কাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মালাক্কা প্রণালীর পরে আবার এখানে এই যে ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের মাঝখান যে প্রণালী, এইটুককে আবার বলা হয় সিঙ্গাপুর প্রণালী। এইটুককে বলা হয় কি? সিঙ্গাপুর প্রণালী। ঠিক আছে, সিঙ্গাপুর প্রণালী একই বলতে পারি আমরা। সিঙ্গাপুর প্রণালী যুক্ত করছে হচ্ছে দক্ষিণ চীন সাগরের সাথে হচ্ছে আপনার মালাক্কা প্রণালীকে। ঠিক আছে, সিঙ্গাপুর প্রণালী যুক্ত করছে দক্ষিণ চীন সাগরের সাথে মালাক্কা প্রণালীকে। ওকে, আর পৃথক করছে হচ্ছে আপনার সিঙ্গাপুর থেকে হচ্ছে আপনার মালয়েশিয়াকে। দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ার সাবা সারওয়াক অঞ্চল, আর এটি হলো আপনার সিঙ্গাপুর অংশ। ঠিক আছে, এইটা হলো আপনার এখানকার ভূ রাজনীতি। এখন দেখেন দক্ষিণ চীন সাগর অথবা ভারত মহাসাগরের অংশ যদি আপনাকে যেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে এই মালাক্কা প্রণালী পাড়ি দিতে হবে। এবং এইখানে এসে হচ্ছে আপনার এখানকার যে মিত্র দেশগুলো দেখতে পাচ্ছেন, এখানকার থাইল্যান্ড, তারপরে ভিয়েতনাম, তারপরে ওইদিকে আছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ওকে, মালয়েশিয়া, এরা প্রত্যেকেই হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র বলে আমরা সবাই জানি। এবং এরা কিন্তু মার্কিন মিত্র এবং অনেকটা ভারতীয় মিত্রও বটে। সো মার্কিন ভারতীয় মিত্র হওয়ার কারণে কিন্তু আপনার চীনের সাথে এই অংশের চীন কিন্তু আপনার এই মালাক্কা প্রণালীতে আসলে খুবই ধরা, এবং চীনকে সবচেয়ে বেশি বাণিজ্য করতে হয় হচ্ছে আপনার এই মালাক্কা প্রণালী দিয়ে। সো এই মালাক্কা প্রণালীতে এসে চীন যে আপনার অনেকটা হচ্ছে আপনার মানে চীন যে সংকটে পড়ে, এই সংকটটাকে বলা হয় হচ্ছে মালাক্কা ডিলেমা বা মালাক্কা সংকট। ঠিক আছে, এই মালাক্কা সংকটে মূলত জড়িত হচ্ছে আপনার চীন। অর্থাৎ চীন যদি এখানে এই দেশগুলো যদি আপনার চীনের প্রতি বিরূপ আচরণ করে, তাহলে হয়তো বা এই মালাক্কা প্রণালী বন্ধ করে দিতে পারে। তাহলে তাদের কি ক্ষতি হবে? বিশ্বের 60% বাণিজ্য হয় হচ্ছে আপনার এই মালাক্কা প্রণালী দিয়ে। আপনি চিন্তা করেন, পৃথিবীর 60% বাণিজ্য হয় একটা প্রণালী দিয়ে, এত বেশি বাণিজ্য হয়। অর্থাৎ চায়নার উত্তর দিকে গেলে জাপান, সাউথ কোরিয়া, ঠিক অপর প্রান্তে গেলে হচ্ছে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলের মতো সমৃদ্ধ রাষ্ট্রসমূহ। সো আপনাকে এই যে বাণিজ্য করতে হয়, সেই বাণিজ্য পথটা কিন্তু আপনার এই মালাক্কার উপর ডিপেন্ড করে। সুতরাং এই প্রণালীকে ব্যবহার করে দেখেন যে মালয়েশিয়া কিন্তু তার প্রভূত উন্নয়ন করছে হচ্ছে আপনার মালাক্কা প্রণালীর তীরে হওয়ার কারণে। ঠিক সিঙ্গাপুর এখানের সবচেয়ে সুন্দরতম স্থানে অবস্থিত হওয়ার কারণে সিঙ্গাপুরকে কেন্দ্র করে কিন্তু আপনার গড়ে উঠছে কি বলেন তো, পৃথিবীর জাহাজ নির্মাণ শিল্প। এবং সিঙ্গাপুর একই সাথে পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর। ঠিক আছে, পৃথিবীর অর্থাৎ সাংহাইয়ের পরে পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দরের নাম হচ্ছে আপনার সিঙ্গাপুর। এতটা হচ্ছে আপনার বিজিএস পোর্ট। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড বিজিএস পোর্ট ইন দিস প্ল্যানেট, এটি হলো আপনার সিঙ্গাপুর। তাহলে দেখছেন এখানে গুরুত্বটা কত। এখন দেখেন সিঙ্গাপুরের সাথে আবার মালয়েশিয়া কিন্তু আপনার একটু বিভক্ত আমরা দেখতে পাচ্ছি। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এর মাঝখানে হালকা দূরত্ব, এটা এত সংকীর্ণ, খুবই সংকীর্ণ, এটা দেখাচ্ছি বড় করে, বাট খুবই সংকীর্ণ।
অর্থাৎ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বিভক্ত হয়েছে হলো আপনার জহুর প্রণালী দ্বারা। এটাকে বলা হয় জহুর প্রণালী। জহুর প্রণালী, জহুর ধরেন একজন ব্যক্তির নাম, সো এটি হলো আপনার জহুর প্রণালী। অর্থাৎ আমরা বলতে পারি যে মালাক্কা, সোজা কথা হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর থেকে যদি আপনি ভারত মহাসাগরে আসতে চান তাহলে আপনাকে যেই পথটা ব্যবহার করতে হবে সেটি হলো মালাক্কা প্রণালী আর হচ্ছে সিঙ্গাপুর প্রণালী। সো এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সুতরাং চীন কিন্তু আপনার এখানে একটা সংকটে পড়েই যায়। ওকে, আর আমরা এটাও জানি যে এখানকার যেটা অংশ আছে মাঝখান দিয়ে, এটাকে বলা হয় 9 লাইন। এই দিকটা আছে আপনার 9 লাইন। এর মাঝখানে যত দ্বীপ টিপ যা কিছু আছে সব হচ্ছে চীন দাবি করে, যদিও প্রত্যেকটা দেশ এখানকার চীনের সাথে হচ্ছে আপনার দ্বন্দ্বে লিপ্ত, অর্থাৎ থাইল্যান্ড বাদে। এখানে থাইল্যান্ড, এদিকে কম্বোডিয়া। এই থাইল্যান্ড এবং কম্বোডিয়া বাদে এখানকার সিঙ্গাপুর, তারপরে হচ্ছে আপনার এই দক্ষিণ চীন সাগর নিয়ে হচ্ছে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, এইদিকে আছে ভিয়েতনাম, আর এই প্রান্তে আছে হচ্ছে আপনার ফিলিপাইন, উত্তর দিকে আছে হচ্ছে আপনার তাইওয়ান। এদের প্রত্যেকের সাথে হচ্ছে আপনার দ্বন্দ্বে লিপ্তকে, সেটা হচ্ছে আপনার চায়না, ঠিক আছে। এটা আপনার বই থেকে বিস্তারিত পড়ে নিন, বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী আলোচনা করব আরেকটি প্রণালী। দেখেন, তাহলে মালাক্কা গেল, এবার আসি আমরা সুন্দা প্রণালী। আচ্ছা, সুন্দা প্রণালীটা কোথায়? সুন্দা প্রণালীটা হচ্ছে এইখানে দেখেন। আর এটা হলো আপনার সুমাত্রার পাশে এইদিকে যে কালিমান্তান বা বর্নিও দ্বীপ, এখান থেকে দক্ষিণ দিকে গেলে আমরা জানি এইখানে যে ইন্দোনেশিয়ার যে দ্বীপটি অবস্থিত তার নাম হলো, আচ্ছা এটি হলো জাভা দ্বীপ। জাভা দ্বীপ, ওকে। জাভা দ্বীপ এবং সুমাত্রা, কালিমান্তান এর মাঝখানে এই যে একটা সাগর আছে, এই সাগরের নাম হলো জাভা সাগর। সাগরের নাম হলো কি? জাভা সাগর, ঠিক আছে। এখন দেখেন এই জাভা সাগর আর এই দিকটাকে বলা হয় হলো ভারত মহাসাগর। এখন আমরা দেখি জাভা দ্বীপটা হলো পৃথিবী, দেখেন এটা কিন্তু খুব বড় একটা দ্বীপ না, অথচ পৃথিবীর সবচেয়ে জনবহুল দ্বীপ হচ্ছে আপনার জাভা দ্বীপ। এই জাভা দ্বীপটা যদি একটা স্বাধীন দেশ হতো তাহলে এর লোক সংখ্যা হতো পৃথিবীর 9ম ঘনবসতিপূর্ণ দেশ হতো এটা, অর্থাৎ পৃথিবীর 9ম জনবহুল দেশ হতো। অর্থাৎ বাংলাদেশের পরেই আমাদের লোক সংখ্যা হচ্ছে কত এখন? 16 কোটি সামথিং, আর ওদের লোক সংখ্যা হচ্ছে আপনার প্রায় 16 কোটি। অর্থাৎ জাভা দ্বীপ হতো পৃথিবীর, জাভা যদিও ইন্দোনেশিয়ার ক্ষুদ্র দ্বীপগুলোর একটা, খুব বড় দ্বীপ না, অথচ পৃথিবীর সবচেয়ে জনবহুল দ্বীপ বলা হয় জাভা দ্বীপকে। এই জাভা দ্বীপের জনসংখ্যা রাশিয়ার জনসংখ্যার সমান, চিন্তা করেন, ঠিক আছে। তো 15,80,00,000 লোক বসবাস করে হচ্ছে আপনার জাভা দ্বীপে, যেটা বাংলাদেশের প্রায় সমান আর রাশিয়ার সমান, পুরো সমান। রাশিয়া এবং জাভার লোক সংখ্যা প্রায় সমান, আর বাংলাদেশের থেকে একটু কম। অর্থাৎ জাভা যদি স্বাধীন দেশ হতো তাহলে এর জনসংখ্যা হতো রাশিয়ার সমান অথবা বাংলাদেশের একটু পরে, চিন্তা করেন, ওকে। এবং এই জাভা দ্বীপেই কিন্তু আপনার পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর, অর্থাৎ দ্বিতীয় জনবহুল শহর বলা হয়, যেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাকে। সো জাকার্তা, ইয়াকার্তা এমন গুরুত্বপূর্ণ শহরগুলো হচ্ছে জাভা দ্বীপে। আচ্ছা, এবার আসি আমরা জাভা থেকে সুমাত্রাকে পৃথক করছে যেই প্রণালী তাকে বলা হয় সুন্দা প্রণালী, ঠিক আছে। সুন্দা নাম, হ্যাঁ। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে আপনার সুন্দা প্রণালী। প্রণালীর নাম হচ্ছে কি? সুন্দা, ঠিক আছে। তাহলে সুন্দর প্রণালী যুক্ত করছে জাভা সাগরের সাথে ভারত মহাসাগরকে। আবারও বলি, সুন্দর প্রণালী যুক্ত করছে জাভা সাগরের সাথে ভারত মহাসাগরকে এবং পৃথক করছে সুমাত্রা দ্বীপ থেকে জাভা দ্বীপকে। দুটেই কিন্তু ইন্দোনেশিয়ার দ্বীপ, এটা মনে রাখতে হবে। এটি হলো আপনার সুন্দা, ঠিক আছে। ঠিক এখানে এই সুন্দা প্রণালীর পাশেই কিন্তু একটু দূরে গেলেই হচ্ছে আপনার সুন্দা খাত। এই সুন্দা খাত হলো ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম সমুদ্র খাত, ঠিক আছে। অর্থাৎ ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হলো এই সুন্দা খাত, মনে রাখবেন, ঠিক আছে। এবার একটু আসি আমরা পরবর্তী প্রণালীতে। আচ্ছা, কোরিয়া প্রণালী। আচ্ছা, কোরিয়া প্রণালী, আচ্ছা আমি কিন্তু আনুমানিক আঁকতেছি, সো এক্সাক্ট মানচিত্রটা কিন্তু বোঝানো কঠিন, তবে আঁকা মনে হয় ভালো, ছোট দেখানোর থেকে বরং এইভাবে এঁকে দেখালে আপনাদের এক্সাক্ট ইয়াটা মনে থাকবে।
আচ্ছা, এবার আসবো আমরা কোরীয় প্রণালীতে। কোরীয় প্রণালী, আপনারা বলেন যে কোরীয় প্রণালী কোন দুটি দেশকে পৃথক করছে? কোরীয় প্রণালী কোন দুটি দেশকে পৃথক করছে আর কাদেরকে যুক্ত করছে? কমেন্ট করেন সবাই, আমি বাকিটা একে দেখাচ্ছি। এদিকে রাশিয়া, এদিকে হলো কোরীয় উপদ্বীপ। ওকে, এটা হলো আপনার কোরীয় উপদ্বীপ। এখানে দুইটা রাষ্ট্র। আমরা জানি যে কোরীয় উপদ্বীপে দুইটা রাষ্ট্র। ওকে, এটাকে একসাথে বলা হয় কোরীয় বা উপদ্বীপ। ঠিক আছে, আমরা জানি যে কোরীয় উপদ্বীপে দুইটা রাষ্ট্র। একটা হলো এইদিকে, এটাকে বলা হয় দক্ষিণ কোরিয়া, যদিও দক্ষিণ কোরিয়া নামে রাষ্ট্রীয়ভাবে কোনো রাষ্ট্র নেই। আর এটাকে আমরা বলি হচ্ছে উত্তর কোরিয়া, বা সামগ্রিকভাবে এটাকে বলা হচ্ছে আপনার কোরীয় উপদ্বীপ। কেন? তিন দিকে জল, এটা জল, এটা জল, এটা, আর এই দিকে আসলে হলো আপনার বিশাল দেশ, না বিশাল দেশ না, মোটামুটি আর কি, এটি হলো আপনার জাপান। আমি জাপানের মেইনল্যান্ড দেখালাম, বাকিটা দেখাচ্ছি না। ওকে, আর এই যে কোরীয় উপদ্বীপ এবং জাপানের মাঝখানের যেই প্রণালী, তাকে বলা হয় কোরীয় প্রণালী। এটাকে বলা হয় কি? কোরীয় প্রণালী। এখন পৃথক পেয়ে গেলাম, তাই না? আর এই দিকে আসলে কিন্তু আপনার, এইদিকে কিন্তু আপনার মূল চায়না, বুঝতে হবে এটা হলো চায়না, আর এই দিকে আসলে হলো রাশিয়া। ঠিক আছে, আর এই দিকে এটা হলো আপনার, দেখেন এই যে জাপান এবং রাশিয়া, ঠিক আছে, জাপান, রাশিয়া এবং কোরীয় উপদ্বীপ। আবারও বলি, জাপান, কোরীয় উপদ্বীপ এবং রাশিয়া, এর মাঝখানে এই দিকে যে সাগরটা আছে, এটাকে বলা হয় জাপান সাগর। এটাকে বলা হয় কি? জাপান সাগর। আর এই বৃহৎ অংশের নাম হলো প্রশান্ত মহাসাগর। তার মানে জাপান কিন্তু একটি প্রশান্ত মহাসাগরের দ্বীপ, নট জাপান সাগরের দ্বীপ। ঠিক আছে, আর কোরীয় প্রণালীর এই দিকে আসলে যে সাগর, তাকে বলা হয় ইয়েলো সি। ইয়েলো সি, অথবা যার বাংলা নাম হলো পিত সাগর। পিত সাগর। এখন দেখেন, যদি বলা হয় যে কোরীয় প্রণালী কাদেরকে যুক্ত করছে, আমরা দেখতে পাচ্ছি জাপান সাগরের সাথে ইয়েলো সিকে। ইয়েলো, ইয়েলে হয়ে গেছে, ইয়েলো মানে হচ্ছে হলুদ। ঠিক আছে, ইয়েলো সিকে হচ্ছে আপনার যুক্ত করছে, আর পৃথক করছে হচ্ছে আপনার কোরিয়া থেকে, অথবা কোরীয় উপদ্বীপ থেকে জাপানকে, অথবা দেশ বললে আমরা বলবো হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে জাপানকে পৃথক করছে কোরীয় প্রণালী। ঠিক আছে, আর যুক্ত করছে জাপান সাগরের সাথে ইয়েলো সিকে। ওকে, আর এই জাপান সাগরের তীরে যদি আমরা এই দিকে রাশিয়ার হিসাব করি, রাশিয়ার এই দিকে যে বিখ্যাত সমুদ্র বন্দরটি আছে, তাকে বলা হয় ভ্লাদিভস্টক। ঠিক আছে, ভ্লাদিভস্টক সমুদ্র বন্দরটা হচ্ছে রাশিয়ার এই দিকে, একদম উত্তর কোরিয়ার পাশে, বাট রাশিয়ার সীমান্তে। ঠিক আছে, তাহলে জাপান সাগরের তীরে রাশিয়ার বিখ্যাত সমুদ্র বন্দরের নাম হলো ভ্লাদিভস্টক, মনে রাখবেন, বা ভস্টক। আর জাপান কোন সাগরের দ্বীপ? এটাকে বলতে হবে ভারত মহাসাগরীয় একটি দ্বীপ রাষ্ট্র হলো জাপান। ঠিক আছে, আমরা মনে হয় এইখানকার ইয়াটা বুঝতে পারছি। আর এদিকে আবার একটা ইয়া আছে, দেখি আমরা সেইটা দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, ফরমোজা প্রণালী। ফরমোজা, আমি একটু চায়নার এই দিকে আসি। ফরমোজা প্রণালী, চায়নার এই দিকটা আসলে এইদিকে হলো আপনার বিখ্যাত তাইওয়ান। শুধু, আর এটা হলো মূল চীন। ঠিক আছে, আর এই দিকটাকে বলা হয় হলো পূর্ব চীন সাগর। আর আচ্ছা, চায়না কিন্তু পুরোটা দেখাচ্ছি না, শুধু এই দিকটা দেখাচ্ছি। এটা হলো মূল চায়না। ঠিক আছে, এখন আমরা জানি যে তাইওয়ানের পূর্ব নাম হলো ফরমোজা, ফরমোসা অথবা জা। ঠিক আছে, ফরমোজা। আচ্ছা, এরপরে হলো দেখেন এই দিকে সাগরটি, এটা হলো পূর্ব চীন সাগর, এটা কিন্তু ইয়েলো সি। আর এই দিকটাকে বলা হয় দক্ষিণ
চীন সাগর, আর এই দিকটাকে সামগ্রিকভাবে বলা হয় হলো আপনার প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর এটা কিন্তু আপনার এশিয়া প্যাসিফিক অঞ্চলও বটে, ঠিক আছে। আচ্ছা, আর এই দিকটা যে সাগরটা আছে এটাকে বলা হয় টংকিং উপসাগর। টংকিং উপসাগর, ওকে। এখন দেখেন এর মাঝখানে যে প্রণালীটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব চীন এবং টংকিং উপসাগর অথবা দক্ষিণ চীন সাগর পর্যন্ত এইদিকে যে প্রণালীটা নামকরণ করা হলো এটাকে বলা হয় তাইওয়ান প্রণালী। দেখেন এটার বর্তমান নাম হলো তাইওয়ান প্রণালী অথবা এটার নাম হলো ফরমোজা প্রণালী, দুইটাই হবে। বর্তমান বলে তাইওয়ান প্রণালী, তবে আগের নাম ছিল তাইওয়ানের ফরমোজা, বিধায় এটাকে ফরমোজা প্রণালী নামে বেশি চিনে। সো ফরমোজা হলো তাইওয়ানের পূর্ব নাম, বিধায় এটার নাম ফরমোজা প্রণালী অথবা এটার নাম হলো তাইওয়ান প্রণালী। তার মানে আমরা বলতে পারি তাইওয়ান প্রণালী অথবা ফরমোজা প্রণালী বিভক্ত করছে চায়না থেকে তাইওয়ানকে, ঠিক আছে, চায়না থেকে তাইওয়ানকে, আর যুক্ত করছে পূর্ব চীন সাগরের সাথে টংকিং উপসাগরকে, ঠিক আছে। আমরা মনে হয় মূল থিমটা বুঝে গেছি। এটা হলো আপনার এখানকার প্রণালী দেখালাম। আচ্ছা, এবার একটু দেখাবো আমরা বেরিং প্রণালী। গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি, সব দেখাচ্ছি না কিন্তু, ঠিক আছে। বেরিং প্রণালী। আচ্ছা, আগামীকাল আমরা আরেকটা ক্লাস করব। আমি চেষ্টা করব দুপুরের আগে নেওয়ার জন্য একটা, আর রাতে একটা, না হলে একটা হবে রাতে, ওকে। সকালে হলে আমি ঘোষণা দিয়ে ক্লাসটা নিয়ে নিব, আর না হলে পরে নিব। আচ্ছা, বেরিং প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, কেননা দুইটা মহাসাগরকে যুক্ত করছে বেরিং প্রণালী। আচ্ছা, বেরিং প্রণালী যদি আমরা এইভাবে রাশিয়ার যদি একদম পূর্ব প্রান্তটা আমরা আঁকি তাহলে এভাবে আসবে, বিশাল রাশিয়া, তাই না? রাশিয়ার আমি শুধুমাত্র এই অংশটা দেখালাম। দেশের নাম কি? রাশিয়া। আর রাশিয়ার এই অংশের নাম হলো উলেন, বাট মূল দেশের নাম রাশিয়া। আচ্ছা, আর এই দিকে আসলে আমি জানি এই দিকটা যে ভূখণ্ডটি আছে সেটি হলো আমেরিকার ভূখণ্ড এবং এর নাম হলো আলাস্কা। এটি আমেরিকার মেইনল্যান্ডের বাইরে যে দুইটা অঙ্গরাজ্য আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম অঙ্গরাজ্য। আমেরিকার সবচেয়ে বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হচ্ছে আলাস্কা, তাই না? তাহলে আলাস্কার মূল দেশের নাম হলো কি? ইউএসএ। যদিও আলাস্কার সাথে সীমান্ত আছে একমাত্র কানাডার, এইদিকে আছে কে? কানাডা, ঠিক আছে। আর ইউএসএ এখান থেকে বেশ দূরে, এইদিকে আসলে হচ্ছে ইউএসএ হবে, ওকে। আর এই দিকটা হলো রাশিয়া, এভাবে করে রাশিয়ার দক্ষিণ দিকে চলে আসছে। আর এই দিকে যে বিশাল সাগর দেখতে পাচ্ছি এটির নাম হলো প্রশান্ত মহাসাগর। আমরা জানি যে এই দিকটা কিন্তু আলাস্কার কিছু দ্বীপ আছে, আস্তে আস্তে করে এভাবে করে এটাকে বলা হয় অ্যালেচিওড আইল্যান্ড নাকি যেন বলা হয়, এইভাবে করে চলে আসছে আমেরিকার, রাশিয়ার একদম কাছাকাছি, বাট একদম কাছাকাছি না, ওকে। আর এই দিকটা যে সাগর আছে তাকে বলা হয়, এটা হলো প্রশান্ত মহাসাগরের একটি অংশ যাকে বলা হয় বেরিং সাগর। এটির নাম হলো কি? বেরিং সাগর। তাহলে বেরিং সাগর অবস্থিত হচ্ছে আমেরিকা এবং রাশিয়ার মাঝখানে, ঠিক আছে। আমেরিকা এবং রাশিয়ার মাঝখানে হলো বেরিং সাগর। আচ্ছা, আর এই দিকে যে সাগরটি আছে তাকে বলা হয় চুকচি সাগর। চুকচি সাগর। আর এই দিকে যে বিশাল সাগর দেখতে পাচ্ছেন তাকে বলা হয় আর্কটিক অথবা উত্তর মহাসাগর, ওকে। আর্কটিক অথবা হচ্ছে উত্তর মহাসাগর। আর এখানকার অগভীর অংশটির নাম হচ্ছে আপনার চুকচি সাগর, ওকে। আর দেখেন এইখানে এসে কিন্তু আলাস্কার একটা দ্বীপ আছে, আলাস্কার একটা দ্বীপ আছে এইখানে, অর্থাৎ ইউএস এর দ্বীপ আছে এখানে। এইখানে এসে হচ্ছে আপনার রাশিয়ার একটা দ্বীপ আছে, দেখেন একদম কাছাকাছি, ওকে। এটা হলো রাশিয়ার
এটা হলো আমেরিকার। আমেরিকার দ্বীপে কয়েকজন লোক বসবাস করে, বা রাশিয়ার দ্বীপে কোনো লোক বসবাস করে না। ওকে, এর মাঝখান থেকে একটি প্রণালী গেছে, এই বেরিং প্রণালী। ঠিক আছে, এটার নাম হলো বেরিং প্রণালী। বেরিং প্রণালী। এখন আপনারাই বলেন বেরিং প্রণালী কি করছে? আচ্ছা, যদি বলা হয় বেরিং প্রণালী কাকে যুক্ত করলো আর কাকে পৃথক করলো? আচ্ছা, এই বেরিং প্রণালী যদি আমরা এইখান থেকে আমেরিকা এবং রাশিয়ার দূরত্ব মাপি, তাহলে আমেরিকার মেইনল্যান্ড থেকে রাশিয়ার মেইনল্যান্ডের দূরত্ব হচ্ছে মাত্র 85 কিলোমিটার। চিন্তা করেন কত কাছাকাছি। তার মাঝে আবার এই দুইটা দ্বীপ মনে হয় চোখেই দেখা যায়, এখান থেকে এখানে চোখে দেখা যায়। আপনি চিন্তা করেন যদি আমরা বাংলাদেশটা হিসাব করি, এখান থেকে একদম মেইনল্যান্ডে কিন্তু বাংলাদেশ যুক্ত। একটু খেয়াল করে দেখেন, এটা আসলে রাশিয়া, এইদিকে আসলে চায়না, তারপরে আসলে চায়নার পরেই কিন্তু আমাদের নেপাল, ভুটান, তারপরেই বাংলাদেশ, মানে ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ। এখানে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যে মেইনল্যান্ড একেবারে এশিয়ার, এই এশিয়ার মেইনল্যান্ড কিন্তু আপনার এখানে যুক্ত। দেখছেন? তার মানে এটা হলো এশিয়ার একদম মেইনল্যান্ড। এশিয়ার হচ্ছে রাশিয়ার অংশ, এই অংশের নাম হচ্ছে উলেন বলা হয়। এখন যদি বলা হয় যে বেরিং প্রণালী কাকে পৃথক করছে, কাকে যুক্ত করছে, একটু পৃথক করা দেখি আমরা যদি বলি, একদম ছোট অংশ বলি, তাহলে বলবো উলেন থেকে আলাস্কা। উলেন থেকে আলাস্কা, ঠিক আছে? অথবা এটি রাশিয়ার হচ্ছে বিশাল অংশের নাম হচ্ছে সাইবেরিয়া। অথবা বলতে পারি যে রাশিয়ার সাইবেরিয়া থেকে আমেরিকার আলাস্কা পৃথক করছে এই বেরিং প্রণালী। আর দেশ বললে আমরা বলবো হলো রাশিয়া থেকে আমেরিকাকে। দেখেন খেয়াল করে, রাশিয়া থেকে আমেরিকাকে। পৃথিবীর দুইটা বিশাল দেশ, তাই না? এখানে কানাডা আরও বিশাল রাষ্ট্র, তিনটাই বিশাল রাষ্ট্র পরপর, 1 2 3। সো আমরা কি বলতে পারি? রাশিয়া থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রকে, অথবা রাশিয়া থেকে আলাস্কাকে। দেখেন কত রকম প্রশ্ন আসতে পারে। অথবা আমি তো মহাদেশ বলি, তাহলে কি বলবো বলেন তো? এশিয়া থেকে আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশকে। কেন রাশিয়ার এই অংশটা কিন্তু আপনার এশিয়ার অংশ, তাহলে এটি হলো আপনার এশিয়া, আর এদিকে কিন্তু আমেরিকা। তাহলে আমরা এটাও বলতে পারি যে এশিয়া মহাদেশ থেকে আমেরিকা মহাদেশ অথবা উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করছে বেরিং প্রণালী। দেখেন, তাহলে দুইটা মহাদেশকে কিন্তু পৃথক করছে, আর দুইটা মহাসাগরকে আবার যুক্ত করছে। অর্থাৎ আর্কটিক বা উত্তর মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে হলো আপনার বেরিং প্রণালী। অর্থাৎ এই পথ দিয়ে আপনি এই প্রশান্ত থেকে যদি আপনি সরাসরি ঢুকতে চান, তাহলে আপনাকে এই বেরিং প্রণালী পাড়ি দিতে হবে। এবং এটা কিন্তু আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ প্রণালী, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে এটার একটা গুরুত্ব আছে। ঠিক আছে? আর যদি একদম ছোট অংশ বলি, তাহলে আমরা বলবো চুক্সি সাগরের সাথে বেরিং সাগরকে এটা হলো আপনার যুক্ত করছে। ঠিক আছে? এটা মহাসাগরটাই বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে মানে হচ্ছে আপনার কি করছে, যুক্ত করছে। আর পৃথক করছে হচ্ছে রাশিয়া থেকে আমেরিকার আলাস্কাকে। যেভাবে আসুক না কেন, মূল থিমটা আপনাকে যদি বুঝতে পারেন, তাহলে পরীক্ষায় যাই আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। না হলে আপনি অপশন মুখস্থ করবেন দুইটা, পরীক্ষায় যেয়ে দেখবেন যে আপনার সেই অপশন পরীক্ষায় নাই। তার মানে যেন আমার ভুল না হয়ে যায়। ঠিক আছে? এখন দেখেন এইদিকে যেহেতু চীন আছে, বুঝতেই পারছেন। সো চীন কিন্তু এই পথটা দিয়ে কিন্তু এই আর্কটিক মহাসাগরে ঢুকতে চায় বেরিং প্রণালী দিয়ে। এবং এই অংশ দিয়ে চীনের যে মহাপরিকল্পনা, তাকে বলা হয় পোলার সিল্ক রোড বা সিল্ক রুট। অর্থাৎ চীন তার পোলার সিল্ক রুট নির্মাণ করতে চায়। মানে এটা নির্মাণের কিছু নয় আর কি, এই রুটটা ব্যবহার করতে চায় মূলত হচ্ছে আপনার এই বেরিং প্রণালী ঘুরে। অর্থাৎ বেরিং প্রণালী ঘুরে হচ্ছে আপনার এইদিকে যে এইদিকে যে সাগরটা আছে, অর্থাৎ উত্তর মহাসাগর, এটা কিন্তু পুরোপুরি সারা বছর বরফ থাকে, যাকে বলা হয় আপনার, এটা যেহেতু পোলার অঞ্চলে পড়ছে, উত্তর পোলার বা উত্তর মেরু অঞ্চলে পড়ছে, সেহেতু এখানে সারা বছর বরফ থাকে। বাট তারপরেও কিন্তু আপনারা জানেন যে এই সাগরে কিন্তু আপনার প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আপনার জাহাজ চলাচল করা যায়। অর্থাৎ জাহাজের সামনে দিয়ে হচ্ছে আপনার বরফ কাটে, তারপরে কিন্তু আপনার এখান থেকে তারপরেও কিন্তু আমেরিকার জাহাজ, কানাডার জাহাজ, রাশিয়ান জাহাজ, চাইনিজ জাহাজ কিন্তু এখনও এই পথ দিয়ে যাতায়াত করে। ঠিক আছে? বাট ওই টাইমটা কিন্তু আপনার চীন এই পথ দিয়ে হচ্ছে আপনার তার বিখ্যাত পোলার সিল্ক রোড তৈরি করতে চায়, যার মাধ্যমে সে একদম চীন থেকে এই বেরিং প্রণালী ঘুরে হচ্ছে আপনার ওই দিকে গেলে হচ্ছে আপনার যেখানে আছে আর কি গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড পর্যন্ত কিন্তু আপনার সে এই পথটাকে ব্যবহার করতে চায়।
যেইখানে আবার চীনের প্রতিদ্বন্দ্বী হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। যেই কারণে যখন হচ্ছে চীন গ্রিনল্যান্ডকে কেনার জন্য প্রস্তাব দেয়, তার পাল্টাপাল্টি হিসেবে কিন্তু আপনার আমেরিকাও কিন্তু আপনার গ্রিনল্যান্ড কেনার জন্য প্রস্তাব দিয়েছিল ডেনমার্ককে। সো এটা নিয়ে কিন্তু পরবর্তীতে দ্বন্দ্ব দেখা যায়। ঠিক আছে, আমরা একটা জিনিস দিয়ে একাধিক বিষয় শিখবো, এটা মনে রাখবেন। এবার একটু আসি আমরা বাবেল মানদেব। অনেকবার পরীক্ষা আসে বাবেল মানদেব প্রণালী কি? হর্ন অফ আফ্রিকা, তাই না? আচ্ছা, হর্ন অফ আফ্রিকায় একটা গুরুত্বপূর্ণ দেশ এবং সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম কি বলেন তো? হর্ন অফ আফ্রিকায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম কি? আচ্ছা, আমরা যদি এশিয়ার আরব উপদ্বীপকে আঁকি, আরব উপদ্বীপ, আচ্ছা আগে আমি সিনাইকে আঁকি, এটা হলো সিনাই উপদ্বীপ, আর এইদিকে আসলে হলো আরব উপদ্বীপ। ঠিক আছে, সব আঁকলাম না, বাট মোটামুটি। আচ্ছা, এই দিকটা লাস্টের দিকে আরব উপদ্বীপের দক্ষিণ দিকের দেশের নাম হলো কি বলেন তো? ইয়েমেন। দেশের নাম কি? ইয়েমেন। আর ইয়েমেনের আবার এই দিকে যে বিখ্যাত সমুদ্র বন্দর, তার নাম হলো আবার এডেন। এডেন, ঠিক আছে, এডেন হলো ইয়েমেনের বিখ্যাত সমুদ্র বন্দর। ওকে, আর এই দিকে আসলে হলো আপনার ছোট দেশ, এদিকে হলো আফ্রিকার অনেকগুলো দেশ, আমি সবগুলো আঁকতেছি না, জাস্ট অল্প একটু বলতেছি। ধরেন এটা হলো আফ্রিকা। আচ্ছা, এই দিকটা আসলে আবার ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন এই দিকটা হলো সোমালিয়া, এইখানকার দেশের নাম কি? সোমালিয়া। সোমালিয়া। আর এইখানকার দেশের নাম হলো জিবুতি। জিবুতি, ঠিক আছে, জিবুতি। আর এই দিকে আসলে হলো আপনার ইরিত্রিয়া। ইরিত্রিয়া। আর এইটা হলো বিখ্যাত সৌদি আরব। এখানে কিন্তু সৌদি আরবের বিখ্যাত বন্দর জেদ্দা। ঠিক আছে, এইদিকে আসলে মক্কা, ঠিক আছে, এইদিকে আসলে মদিনা। মক্কা, মদিনা, জেদ্দা পাশাপাশি একেবারে, এটা লোহিত সাগরের খুব কাছাকাছি। ওকে, আর এটা হলো জিবুতি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে সাগরের নাম একটু আমরা লিখি, দেখেন সৌদি আরব, আর এইদিকে আসলে হলো আপনার সুদান, দেশের নাম হলো কি? সুদান। আর এইটা হলো মিশর, দেশের নাম মিশর। এটাও মিশর, বাট মিশরের কি বলেন তো? এটা হলো মিশরের সিনাই উপদ্বীপ। উপদ্বীপ কেন বলা হয় সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা, এইটার নাম হলো মিশরের সিনাই উপদ্বীপ। এটা কোন দেশের অংশ? মিশরের। ঠিক আছে, এটা হলো সিনাই উপদ্বীপ। আচ্ছা, আর এই যে মাঝখানের সাগরটা, সুদান, মিশর, ইরিত্রিয়া, জিবুতি, এদিকে হচ্ছে ইজিপ্ট, আর এইদিকে আসলে ইসরায়েল, এদিকে আসলে জর্ডান, এর মাঝখানে যে সাগরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম হলো আয়রন সি, বা বাংলা হলো লোহিত। আয়রন থেকে আসছে কি? লোহিত সাগর। মানে এখানকার পানিতে নাকি এক ধরনের শৈবাল দেখা যায় লাল রঙের, এবং তার কারণে এখানের পানি হচ্ছে কিছুটা লাল বর্ণের, বিধায় এটাকে বলা হয় লোহিত সাগর। ঠিক আছে, এইদিকে লোহিত সাগর। আর এই দিকে আসলে হলো আপনার এই অংশের নাম হলো এডেন উপসাগর। দেখেন এইসবের সাথে কিন্তু ভূ রাজনীতি জড়িয়ে আছে। ভূ রাজনীতি আপনার আলাদা করে পড়তে হবে না, প্রণালীগুলো একটু ভালো করে বুঝেন, তাহলে অনেক ভূ রাজনীতি আমাদের হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই এডেন উপসাগর এবং জিবুতি, দেখেন এইদিকে হলো ইয়েমেন, আর এইদিকে হলো দেশের নাম কি? জিবুতি। ওকে, এই পথে আসলে এইখানে যে একটি প্রণালী আছে দেখেন একেবারে কাছাকাছি কিন্তু মিশে নাই, অর্থাৎ আরব উপদ্বীপের সাথে জিবুতি অথবা আফ্রিকা মহাদেশ কিন্তু এখানে মিশে নাই। সো মাঝখানে এই যে একটি প্রণালী আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রণালীর নাম হলো বাবেল মানদেব প্রণালী। এটির নাম হলো বাবেল মানদেব প্রণালী। এখানকার ভূ রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ।
প্রায় ঘন ঘন এখান থেকে বিসিএস এ প্রশ্ন আসে। ঠিক আছে, এখন দেখেন জিবুতির অবস্থান কোথায়। জিবুতির অবস্থান নিয়ে গত বিসিএস এ প্রশ্ন আসছিল। এটি হলো এডেন উপসাগর, এডেন উপসাগর এবং লোহিত সাগর, এই দুইটাই কিন্তু হচ্ছে আপনার জিবুতির তীর অবস্থা। দেখেন এইদিকে এডেন উপসাগর, এদিকে আসলে লোহিত সাগর, বাট মোস্ট অফ হচ্ছে আপনার এডেন উপসাগর। বুঝছেন কিনা? অর্থাৎ জিবুতি হলো এডেন উপসাগরের তীরবর্তী একটি দেশ হলো জিবুতি। এটা গত বিসিএস এ প্রশ্ন আসছিল। ঠিক আছে, আর মাঝখানে দেখেন এবার একটু আসি আমরা, তাহলে বাবেল মানদেব প্রণালী কি করছে আপনারাই বলেন। আচ্ছা, বাবেল মানদেব প্রণালী হলো এডেন উপসাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করছে আর পৃথক করছে জিবুতি থেকে ইয়েমেনকে। ঠিক আছে, জিবুতি থেকে ইয়েমেনকে এটা হলো পৃথক করছে দেশ বললে, অথবা আমরা বলতে পারি আরব উপদ্বীপ, বিশাল অংশের নাম হলো আরব উপদ্বীপ, তাই না? অথবা আরব উপদ্বীপ থেকে জিবুতিকে পৃথক করছে, অথবা আরব উপদ্বীপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করছে, অথবা এটা যেহেতু এশিয়ার অংশ সেহেতু আমরা বলবো এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করছে এই বাবেল মানদেব প্রণালী। দেখছেন খেয়াল করে? তাহলে আমরা কি বলতে পারি? এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করছে বাবেল মানদেব প্রণালী। এখন এইখানে আসলে আবার ঝামেলাটা কোথায়? আপনারা জানেন যে পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানে বড় রাষ্ট্র, অর্থাৎ যারা হচ্ছে আপনার সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে পাওয়ারফুল, এদের প্রায় প্রত্যেকের হচ্ছে আপনার এই ক্ষুদ্র রাষ্ট্র জিবুতিতে তাদের কি আছে? সামরিক ঘাঁটি রয়েছে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা রাশিয়ার হোক, সেটা জার্মানির হোক, সেটা সৌদি আরবের হোক, সেটা ইউএইর হোক, কেন এত ঘাঁটি রয়েছে জিবুতিতে? এবং লাস্টে এসে এখানে কিন্তু চায়না পর্যন্ত হচ্ছে আপনার এখানে সামরিক ঘাঁটি করছে। ঠিক আছে, এই সামরিক ঘাঁটি করছে হচ্ছে আপনার এই বাবেল মানদেব প্রণালীতে এসে হচ্ছে আপনার প্রায় বিশ্বের প্রত্যেকটা দেশের জাহাজ এসে হচ্ছে এখানে হচ্ছে আপনার কি হয়? হামলার শিকার হয় এই বাবেল মানদেব প্রণালীতে এসে। কেন এই শিকার হয়? এটার জন্য কি জিবুতি দায়ী? না, এখানে দায়ী হলো আপনার সোমালিয়া। আমরা দেখতে পাচ্ছি এখানকার দেশের নাম হলো সোমালিয়া। দেখছেন? আপনারা জানেন যে সোমালিয়া কিন্তু আপনার বিশ্বের একটা দুর্যোগ পীড়িত, গরিব, খরা পীড়িত একটি অঞ্চল, প্রচুর খরা হয় এখানে। ঠিক আছে, এর পাশে এদিকে আছে হচ্ছে আপনার কি যেন আছে ইথিওপিয়া, এটা এখানে প্রচুর গরিব অঞ্চল। ঠিক আছে, এখন প্রচুর খরা হয়, খরার কারণে এখানে মানুষ প্রচুর গরিব, ফসল কম হয়। ঠিক আছে, এই সোমালিয়ার আবার কেন্দ্রীয় শাসন নেই, অর্থাৎ কেন্দ্রীয় শাসনবিহীন দেশ হচ্ছে বলা হয় সোমালিয়াকে। কেননা সোমালিয়ার উত্তর অংশ, আপনারা জানেন যে সোমালিয়ার মাঝখানে কিন্তু উত্তর অংশ যাকে বলা হয় এডেন উপসাগরের তীরে এইদিকে যে সোমালিয়া আছে, এই সোমালিয়ায় আবার একটি ডি ফ্যাক্টো সরকার আছে এবং তারা এটাকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছে এবং তার নাম হলো সোমালিল্যান্ড। তার নাম হলো কি? সোমালিল্যান্ড। অর্থাৎ সোমালিয়ার যে রাজধানী আছে মোগাদিসু, সোমালিয়ার রাজধানীর নাম হচ্ছে কি? মোগাদিসু। এই মোগাদিসুতে যে সরকার আছে এটাই সোমালিয়ার বৈধ সরকার, অর্থাৎ এরাই জাতিসংঘের মেম্বার। কিন্তু সোমালিল্যান্ড আবার নিজেকে স্বাধীনতা ঘোষণা করছে, যদিও এই সোমালিল্যান্ডকে কিন্তু বিশ্বের কোনো দেশ হচ্ছে আপনার স্বীকৃতি দেয়নি। আপনি চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ সেও দেয়নি, এটা আপনার বুঝতে হবে। তার মানে এদেরকে আসলে কেউ চায় না এবং এরা হচ্ছে প্রচণ্ড বিগ হাউস, বিগ হাউসটা বুঝছেন? ঠিক আছে, এরা হচ্ছে আপনার এই এডেন উপসাগরে এসে, যেহেতু এদের আপনারা বুঝতেই পারছেন, যেহেতু সরকারের সাথে এই সোমালিল্যান্ডের লোকরা কিন্তু আপনার একদম দ্বন্দ্বে লিপ্ত। সোমালিয়া দাবি করে এটা তার অংশ, অবশ্যই তার অংশ, এটা তারই অংশ, বাট এই অংশ হচ্ছে আপনার স্বাধীনতা ঘোষণা করছে এবং এটার হচ্ছে আপনার স্বশাসন রয়েছে। অর্থাৎ সোমালিয়ার যে কেন্দ্রীয় সরকার হচ্ছে মোগাদিসুতে, এরা এই সোমালিল্যান্ডে হচ্ছে আপনার ঢুকতেই পারে না। আপনি চিন্তা করেন এটা, তাহলে এদের এত পাওয়ার কোত্থেকে আসে? এই সোমালিল্যান্ডের যারা হচ্ছে আপনার জলদস্যু আছে এবং এদেরকে বলা হয় হচ্ছে আল শাবাব। আল শাবাব নাম বুঝতেই পারছেন, আরবি নাম, কারণ এটা আরবি দেশ। ঠিক আছে, এই আল শাবাব দস্যুরা বা সোমালিয়ান দস্যুরা কিন্তু আপনার এই এডেন উপসাগর তথা হচ্ছে আপনার এইখানে আসলে হচ্ছে জাহাজ অ্যাটাক করে। ঠিক আছে, কেননা এদের যেহেতু কোনো বহির্বিশ্বের কোনো স্বীকৃতি নেই, বহির্বিশ্বের কেউ এদেরকে টাকাও দেয় না, কেউ স্বীকৃতিও দেয় না, ইভেন সোমালিয়া নিজেও তাকে পৃথক করে দেয় নাই। সুতরাং এরা হচ্ছে আপনার এটাকে একটা রাষ্ট্র ঘোষণা করছে যার আয় হলো আপনার এখান থেকে দস্যুতা। দস্যুতা বুঝতেই পারছেন, বাবেল মানদেব প্রণালীতে আসলেই কিন্তু এখানে সোমালিয়ান দস্যুরা হচ্ছে আপনার অ্যাটাক করে। আপনারা একটু ইয়াতে সার্চ দিবেন, দেখবেন যে প্রচুর পরিমাণে এখানে হচ্ছে আপনার অ্যাটাক হয়। কিভাবে অ্যাটাক হয়? একদম
চাক্ষুষ প্রমাণ আপনারা দেখতে পাবেন। ইভেন বাংলাদেশের অনেক নাবিক কিন্তু এখানে হচ্ছে 1 বছর 2 বছর ধরে থাকতো বন্দি। রিসেন্ট হচ্ছে আপনার এই জিবুতিতে একাধিক দেশ সামরিক ঘাঁটি করার পরে যে সমস্যা মানে সুবিধাটা হয়েছে, এখন থেকে হচ্ছে এখানে হচ্ছে আপনার ওরা হেলিকপ্টার দিয়ে যার যার জাহাজ শেষে হচ্ছে পৌঁছে দেয়। যেমন যখন এখান থেকে মার্কিন জাহাজ বা চাইনিজ জাহাজ যায়, তখন ওদের আবার হেলিকপ্টার আকাশে থাকে, বুঝছেন কিনা? একদম সেনাবাহিনী বা অন্যান্য বিমান বাহিনীর লোকরা হচ্ছে আপনার হেলিকপ্টারে করে হচ্ছে পাহারা দিয়ে নিয়ে যায় এইখান থেকে এই পর্যন্ত। সো ওদের পতাকাবাহী জাহাজ এরা অ্যাটাক করে না, সোমালিল্যান্ডের লোকেরা, বুঝছেন? সোমালিয়ার একটা অংশই কিন্তু সোমালিল্যান্ড, যেটা হচ্ছে ডি ফ্যাক্টো রাষ্ট্র বলা হয় এটাকে, যার কোনো স্বীকৃতি নাই কিন্তু তার স্বশাসন হচ্ছে, এবং এখানে সোমালিয়ার মানে হচ্ছে আপনার মূল সরকার এখানে ঢুকতেই পারে না। সো এটাকে বলা হয় আপনার সোমালিল্যান্ড। সো সোমালিল্যান্ডের সমস্যা হচ্ছে আল শাবাব। সো এই কারণে বলা হয় বিশ্বের একমাত্র দেশ সোমালিয়া যেখানে কোনো কেন্দ্রীয় শাসন নেই, যেখানে দস্যুরাই হচ্ছে নিয়ন্ত্রণ করে একটা বড় অংশ, এটি হচ্ছে আপনার সোমালিল্যান্ডে। ব্যাপারটা আমরা বুঝছি মনে হয়। এই কারণে জিবুতিতে হচ্ছে আপনার অনেক দেশ এসে এখানে হচ্ছে সামরিক ঘাঁটি করছে। সোমালিয়া তো সম্ভব না, এখানে তো সম্ভব না। সো এটা করে হচ্ছে এদের বিরুদ্ধে এটাকে ব্যবহার করে এই জিবুতিকে, বুঝছেন? সো জিবুতি প্রসঙ্গে হচ্ছে আমার বইয়ে বিস্তারিত আলোচনা আছে, এটা আপনারা দেখে নেবেন। ভূ রাজনীতিতে মানে প্রথম অধ্যায়, আন্তর্জাতিকের প্রথম অধ্যায়ে জিবুতি কেন এত গুরুত্বপূর্ণ এরকম একটা নিবন্ধ আছে, যেখান থেকে আপনার বিসিএস এ হুবহু কমন প্রশ্ন আসছিল। দেখেন আগে না দিলে 1 পৃষ্ঠে পড়লে সমস্যা আছে, বলেন এটা কোন সাগরের তীর, এটা দেওয়া আছে বিস্তারিত। ওকে, এটা 10 মিনিট স্কুলে সুন্দর করে নিয়েছি, এখানে মানে ম্যাপগুলো হচ্ছে একদম এক্সাক্ট। দেখেন গত বিসিএস এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে, সেটি হলো এটা সৌদি আরব, আর এই দিকে রাষ্ট্রটার নাম হলো আবার কি বলেন তো, সেটি হলো জর্ডান। এটার নাম হলো কি জর্ডান, আর এই দিকের রাষ্ট্রের নাম হলো সিনাই উপদ্বীপের পাশে এটি হলো ইসরায়েল। এটি ভালো করে দেখেন, পরীক্ষায় কমন পেতে পারেন, এবার এখান থেকে কমন পেতে পারেন, এটি হলো ইসরায়েল। ওকে, আর এই যে জর্ডানের পাশে এইখানে হলো জর্ডানের একটি সমুদ্র বন্দর আছে, সেই সমুদ্র বন্দরের নাম হলো আকাবা। আকাবা গত বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে? আকাবা হলো কার সমুদ্র বন্দর? এটি হলো জর্ডানের একটি সমুদ্র বন্দর, ঠিক আছে? এই আকাবার অপোজিটে এখানে যে সামান্য ইসরায়েল আছে, এই ইসরায়েলের আবার এখানে একটা সমুদ্র বন্দর আছে, সেই সমুদ্র বন্দরের নাম হলো ইল্লাদ, ইলাদ। ওকে, আর এই যে মাঝখানে যে দেখেন লোহিত সাগরের এই দিকে যে ছোট একটি অংশ আমরা দেখতে পাচ্ছি, এটাকেও লোহিত সাগর বলে, তবে এটার আবার এক্সাক্ট নামটা হলো আকাবা উপসাগর। আকাবা উপসাগর। তাহলে আকাবা উপসাগর হলো কার মাঝে অবস্থিত? সিনাই উপদ্বীপ মানে মিশর, ঠিক আছে? মিশরের সিনাই উপদ্বীপ, ইসরায়েল, জর্ডান এবং সৌদির মাঝখানে যে সংকীর্ণ ছোট একটি সাগর আছে, এটাকে বলা হয় গালফ অফ আকাবা অথবা আকাবা উপসাগর। যেই কারণে ম্যাপে দেখলে জর্ডানকে মনে হয় যেন এটা একটা সমুদ্র বন্দরবিহীন দেশ, কিন্তু না, জর্ডানে কিন্তু সমুদ্র বন্দর আছে একমাত্র, সেটা হচ্ছে আকাবা, ঠিক আছে? এটি হলো আকাবা উপসাগরের তীরে, মনে রাখবেন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর একটু আমরা এখান থেকে আরেকটা সমুদ্র বন্দরটা দেখে আসি, মানে আরেকটা সাগরও দেখে আসি। দেখেন মিশরের এই দিকের যে সাগরটি, এই যে লোহিত সাগরের এই দিকে যে সামান্য অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ত্রিভুজ আকৃতির, এই অংশের নাম আবার গালফ অফ সুয়েজ। গালফ মানে উপসাগর, এর বাংলা হলো সুয়েজ উপসাগর, ঠিক আছে? এই সুয়েজ উপসাগরের তীরে এইখানে যে সমুদ্র বন্দরটি আছে এই প্রান্তে, তার নাম হলো সুয়েজ সমুদ্র বন্দর বা সুয়েজ বন্দর। ওকে, মিশরের এইখানে আছে হলো বিখ্যাত সুয়েজ বন্দর, ঠিক আছে? সুয়েজ বন্দর হচ্ছে আপনার এইখানে। আর সুদানের কিন্তু এইখানে একটা বন্দর আছে যাকে বলা হয় পোর্ট সুদান বা পোর্ট অফ সুদান, ঠিক আছে? এটাকে বলা হয় পোর্ট সুদান। যে কারণে সুদানকে দেখলে মনে হয় যেন এটা ল্যান্ডলক কান্ট্রি, বাট না, এর এইদিকে সমুদ্র আছে বিধায় এটাকে বলা হয় পোর্ট সুদান বলা হয় এটাকে। যাই হোক, আমার মূল দেখানোর বিষয় হচ্ছে পোর্ট সুয়েজ। ওকে, দেখেন সুয়েজ উপসাগর থেকে সুয়েজ উত্তর দিকের অংশের নাম হচ্ছে আপনার সুয়েজ বন্দর, ঠিক আছে? এটা হলো সুয়েজ সমুদ্র বন্দর। কি বন্দর? সমুদ্র বন্দর। আর এখান থেকে এই সিনাই উপদ্বীপের যদি আমি এইদিকে আসি, তাহলে এইখানে আসলে কিন্তু আবার শুরু আরেকটা সাগর। আমরা জানি এই দিকে যে সাগর আছে ইসরায়েল এবং মিশরের মাঝখানে, প্যালেস্টাইনের মাঝখানে, সেই সাগরকে আবার বলা হয় কি সাগর?
এটি ভূমির মধ্যবর্তী সাগর বা ভূমধ্য সাগর। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, আফ্রিকা মহাদেশ বিশাল একটা মহাদেশ। এই দিকে যে আপনার ইউরোপিয়ান দেশ আছে, পৃথিবীর যে সভ্যতার কেন্দ্রবিন্দু বলা হয় এই ভূমধ্যসাগরকে। পৃথিবীর প্রাচীনতম রাষ্ট্রসমূহ, নগরসমূহ সবই কিন্তু আপনার এই ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে। এইখানে গড়ে উঠছে পৃথিবীর একাধিক সভ্যতা। এদিকে প্যারাসিয়ান সভ্যতা, এদিকে মেসোপটেমীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, ক্যালিডীয়, ঠিক আছে। এখানে গড়ে উঠছে হচ্ছে আপনার বিখ্যাত মুসলিম সভ্যতা, যাকে বলা হয় ইসলামী সভ্যতা। এখানে গড়ে উঠছে হচ্ছে আপনার যাকে বলা হচ্ছে আপনার ফিনিশীয় সভ্যতা, হিব্রু সভ্যতা। এখানে গড়ে উঠছে হচ্ছে আপনার অটোম্যান সাম্রাজ্য। এখানে গড়ে উঠছে গ্রিক সাম্রাজ্য বা গ্রিক সভ্যতা। এখানে গড়ে উঠছে রোমান সভ্যতা। সো এইখান ভরা শুধুমাত্র এইদিকে গড়ে উঠছে আকসুম সভ্যতা। সো এই অঞ্চলটা মানেই যেন পৃথিবীর সভ্যতা। দেখেন, পৃথিবীতে এর বাইরের সভ্যতা গড়েছে মাত্র কয়েকটা, চৈনিক, নারা, সিন্ধু, মায়া, ইনকা। বাদ দিলে বাকি প্রায় মোস্ট অফ মানে ব্রাইট সিভিলাইজেশনগুলো গড়ে উঠছে হচ্ছে আপনার এই ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে। সো এখান থেকে কিন্তু প্রাচীনকাল থেকে মানুষ যদি এই এশিয়া অংশে আসতে হতো বা ভারতে আসতে হতো, তাহলে কিন্তু এই দক্ষিণ একেবারে ভূমধ্যসাগর দিয়ে আসতে হতো। জিব্রাল্টার প্রণালী, সেখান থেকে আটলান্টিক, আটলান্টিক দিয়ে সাউথ আটলান্টিক, সেখান থেকে একদম আফ্রিকার দক্ষিণাংশে হচ্ছে আপনার উত্তমাংশ অন্তরীপ। এই উত্তমাংশ অন্তরীপ ঘুরে হচ্ছে ভারতে আসতে হতো। এটা একটা ব্যয়সাধ্য, কষ্টসাধ্য এবং হচ্ছে ভয়ঙ্কর একটি পথ। সুতরাং মানুষ চেষ্টা করলো, বিশেষ করে যখন হচ্ছে আপনার মিশর যখন হচ্ছে আপনার একটা ব্রিটিশ এম্পায়ারের অধীনে ছিল, তখন হচ্ছে আপনার এখানে গড়ে তুললো একটি খাল। এবং এই খাল কিন্তু প্রথম খনন করছিল হচ্ছে ফরাসিরা। বাট ফরাসিরা মনে করছে এটা একটা লাভজনক প্রজেক্ট হবে না, বিধায় তারা হচ্ছে চলে যায়। এবং তখন হচ্ছে আপনার মিশরের মূল নিয়ন্ত্রক ছিল হচ্ছে ব্রিটিশরা। সো ব্রিটিশরা হচ্ছে পুনরায় এই সুয়েজ বন্দর থেকে এই দিকে আসে হচ্ছে আপনার, আচ্ছা সুয়েজ বন্দর, এটা হলো সুয়েজ বন্দর আমরা জানি, এদিকটা হচ্ছে সুয়েজ বন্দর, আর এই দিকে আছে হচ্ছে সৈয়দ বন্দর। ঠিক আছে, বন্দরের নাম হলো কি, পোর্ট সৈয়দ। আমি লিখে দিই, পোর্ট সৈয়দ। তাহলে এই যে পোর্ট সৈয়দ এবং পোর্ট সুয়েজ এর মাঝখানে হচ্ছে আপনার এই যে একটা ল্যান্ড আছে, অর্থাৎ সিনাই উপদ্বীপ হচ্ছে আপনার মূল মিশরের সাথে যুক্ত এই পথ দিয়ে। কিন্তু এইখানে এসে হচ্ছে আপনার 19 শতকের দিকে হচ্ছে আপনার খাল খনন করা হলো এবং সেই খালের নাম হয়ে গেল কি, সুয়েজ খাল। সেই খালের নাম কি হয়ে গেল, এটি হয়ে গেল আপনার সেই সুয়েজ খাল। দেখছেন, তার মানে সুয়েজ খাল খননের পরে এটা হয়ে গেল একটি আন্তর্জাতিক মহাদেশীয় সীমানা। ঠিক আছে, অর্থাৎ এই যে আপনার মূল মিশর দেখতে পাচ্ছি আমরা এইদিকে, এই মূল মিশর থেকে হলো আপনার মিশরের সিনাই উপদ্বীপ হচ্ছে আপনার পৃথক হয়ে গেল। অর্থাৎ এই সুয়েজ খাল একটা আন্তর্জাতিক সীমানা হয়ে গেল এবং সিনাই উপদ্বীপ পড়ে গেল এশিয়া মহাদেশে। তার মানে সিনাই উপদ্বীপ বা মিশর একটি ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রি বা দুই মহাদেশে বিস্তৃত দেশ, যার এক অংশে মূল মিশর পড়ছে আফ্রিকা মহাদেশে, কিন্তু সিনাই উপদ্বীপ পড়ছে কিন্তু আপনার এশিয়া মহাদেশে। ঠিক আছে, এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলি। এখন দেখেন সুয়েজ খাল কি করছে। সুয়েজ খাল হলো ভূমধ্য সাগরের সাথে সুয়েজ উপসাগরকে যুক্ত করছে। এটা হলো সুয়েজ উপসাগর আর এটি হলো আপনার ভূমধ্য সাগর। অথবা আমরা বলতে পারি সুয়েজ খাল ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করছে। কেননা সুয়েজ উপসাগর অথবা এটাকে বলা হয় আকাবা উপসাগর, এটাকে অনেক সময় এটাকে রেড সিও বলা হয় একসাথে, যদিও এটা রেড সি না, এটার নাম আকাবা, এটার নাম সুয়েজ, বাট এটাকে অনেকে বৃহৎ অর্থে এটাকে লোহিত সাগরও বলে। তার মানে দেখেন, এটা হলো আপনার এই দুইটা সাগরকে হচ্ছে আপনার কি করছে, যুক্ত করছে। আর পৃথক করছে হলো এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে, যদিও এটা কিন্তু প্রণালী না। আগেই বলি যেটা একটা কৃত্রিম খাল, মানে কৃত্রিমভাবে তৈরি করা, সেহেতু এটা কিন্তু প্রণালী বলা যাবে না, বাট তারপরে দেখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটি হলো আপনার তাহলে পৃথক করলো, যুক্ত করলো কাকে, এটা আপনারা মনে হয় বুঝতে পারছেন। ওকে, আমরা দেখতে পাই এই যে আকাবা উপসাগর এবং লোহিত সাগর এর মিলনস্থল, আর এদিকে হলো আপনার সুয়েজ উপসাগর, এর মিলনস্থলে হচ্ছে আপনার এইখানে অবস্থিত বিখ্যাত শার্ম আল শেখ, শার্ম আল বা এল, এটা এইভাবে বলে আর কি, আরবিতে বলে শার্ম আল শেখ, ইংলিশে বলা হয় শার্ম এল শেখ। এই শার্ম আল শেখ হচ্ছে আপনার এই সিনাই উপদ্বীপের দক্ষিণে এই আকাবা উপসাগর এবং লোহিত সাগরের মিলনস্থলে অবস্থিত একটি বিখ্যাত
পর্যটন সমৃদ্ধ স্থান, অর্থাৎ লাইক কক্সবাজার টাইপের। বাট এখানে হচ্ছে আপনার বৈশ্বিক অনেক গুরুত্বপূর্ণ সম্মেলন হয়। যেমন 2022 সালের নভেম্বরে এই শার্ম আল শেখে হচ্ছে আপনার COP27 হয়। কি হয়? COP27, ঠিক আছে। পরবর্তীতে COP28 হবে কিন্তু আপনার এইদিকে ইউএইর দুবাইতে। ওকে, এটা মনে রাখবেন। এখানে কি হবে? COP28 যাও। সো এই শার্ম আল শেখ হচ্ছে আপনার অনেক বিখ্যাত সম্মেলন এবং চুক্তির জন্য বিখ্যাত। এখানে অনেক গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ সম্মেলনও হয়েছে। সো আমরা মনে হয় এটা মনে রাখতে পারবো এভাবে করে। ওকে, এবার একটু আমি ভূমধ্যসাগরের এই দিকটা আসি। ভূমধ্যসাগরের এই দিকটা আসলে আমরা দেখতে পাচ্ছি এটি হলো মরক্কো। এটি আফ্রিকা মহাদেশের দেশের নাম, লাস্টের দেশের নাম কি? মরক্কো। আর মহাদেশের নাম হলো কি? আফ্রিকা। আর এই দিকটায় দেশের নাম স্পেন এবং পর্তুগাল, এবং এটা একটা উপদ্বীপও বটে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হলো আপনার কোন মহাদেশ? ইউরোপ মহাদেশ। লিখতে ভালো লাগতেছে না এখন আর। আচ্ছা, ইউরোপ মহাদেশ, এদিকে হলো আফ্রিকা মহাদেশ। এটা ভূমধ্যসাগর, প্রায় দেখেন চারদিকে মনে হয় যেন ভূমি দ্বারা আবৃত। বাট এইখানে কিন্তু সামান্য একটি অংশ আছে হচ্ছে আপনার যে প্রণালী, তাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। আচ্ছা, এইখানকার দেশের নাম একটু লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটি হলো পর্তুগাল, এটি হলো স্পেন, ঠিক আছে, এটি হলো স্পেন। আর এখানকার দেশের নাম হলো মরক্কো। আর এই দিকে অবস্থিত হলো উত্তর আটলান্টিক বা আটলান্টিক। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? এই দিকে অবস্থিত হচ্ছে উত্তর আটলান্টিক। ওকে, আচ্ছা আমি একটু দেখাই দিই। এখন এই যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে হলো একটা পাহাড় সমৃদ্ধ একটা জায়গা, যেটা হচ্ছে এইদিকে ঢুকে গেছে। এটাকে বলা হয় রক অফ জিব্রাল্টার, ঠিক আছে। রক মানে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন পর্বত, মানে পাহাড় এই টাইপের আর কি। আচ্ছা, এটাকে বলা হচ্ছে রক অফ জিব্রাল্টার। এই রক অফ জিব্রাল্টার আবার মাত্র 6 বর্গ কিলোমিটার একটি জায়গা। বাট এটা কিন্তু স্পেনের দক্ষিণে হলেও স্পেনের অংশ না। মনে রাখবেন, এই রক অফ জিব্রাল্টার অথবা জিব্রাল্টার নামক যে জায়গাটি আছে, ওকে, এটি কিন্তু আপনার ইউকের অংশ। কার অংশ? ইউকের অংশ। কিন্তু এইখানকার যে প্রণালীটি আছে, সেই প্রণালীর নামকরণ করা হয় ইউকের এই জিব্রাল্টারের নাম অনুসারে, জিব্রাল্টার প্রণালী। তাহলে এই ভূখণ্ডের নাম জিব্রাল্টার। বাট জিব্রাল্টার স্পেনের দক্ষিণে হলেও এটি কিন্তু স্পেনের না, এটি হলো ইউকের একটি ভূখণ্ড, ঠিক আছে, ইউকের একটি স্বায়ত্তশাসিত ভূখণ্ড। এখন এখানকার প্রণালীর নাম হলো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। এখন আপনারাই বলেন, জিব্রাল্টার প্রণালী কাকে যুক্ত করছে, কাকে পৃথক করছে? আচ্ছা, এটি হলো যুক্ত করছে ভূমধ্য সাগরের সাথে উত্তর আটলান্টিক মহাসাগরকে, আর পৃথক করছে মরক্কো থেকে জিব্রাল্টারকে বা মরক্কো থেকে স্পেনকে, অথবা ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করছে এই জিব্রাল্টার প্রণালী। আমরা মনে হয় বুঝতে পারছি, এটি হলো আপনার জিব্রাল্টার প্রণালী। আর মোটামুটি আমাদের এখন গত দিন আমরা কিন্তু অলরেডি হচ্ছে এই লেকচার থেকে কিছু প্রণালী আমরা দেখছি, যেমন ইংলিশ চ্যানেলটা কি, তারপর হচ্ছে আপনার অন্য অন্য চ্যানেলগুলো কি, এটা আমরা মোটামুটি দেখছি। তারপরে হচ্ছে আপনার আচ্ছা, মোটামুটি গুরুত্বপূর্ণ প্রণালীগুলো মনে আমাদের দেখানো হয়ে গেল। আপনারা এখান থেকেই পরীক্ষা কমন পাবেন যদি আসে। বাট এই শুধু প্রণালী না, আমাদের মনে রাখতে হবে যে আমাদের এর পাশাপাশি কিন্তু আপনার এই প্রণালী বা এখানকার কেন্দ্র করে যে বহু রাজনীতি, সেগুলোও কিন্তু আমাদের আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ। আর এগুলো ভালো বুঝলে আমাদের যখন আন্তর্জাতিক লিখতে হবে, যদি কোনো সাম্প্রতিক ঘটনা লিখতে হয়, তখন আমরা বেশ ভালোভাবে বানায় লিখতে পারবো। এই কারণে এগুলো বোঝা দরকার। এগুলোর মোটামুটি একটা সাম্যক মানচিত্র আপনাদের চোখের সামনে থাকা দরকার, যাতে করে আপনি যাই আসুক না কোনো পরীক্ষা আপনাদের অ্যান্সার করতে পারেন, ঠিক আছে। তো আজকের মতো আমরা এখানে শেষ করব। আগামীকাল আমাদের দেখা হচ্ছে দিনের বেলা, চেষ্টা করবো, নাহলে রাতের বেলা ক্লাস হবে রাত 9টায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।